তাহলে মিসেস ইভিন্স, আজকে সন্ধ্যায় আমরা একটা খুব আমাদের হৃদয়ের একটা গভীর ক্ষত, যেটা আমরা কার্পেট দিয়ে এতদিন লুকিয়ে রেখেছিলাম, সেই একটা গোপন গোপন একটা ওপেন সিক্রেট, সেই ওপেন সিক্রেট নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি গেস্টের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তার আগে বলে দিই আজকের টপিকটা হচ্ছে যুদ্ধ শিশু। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই পৃথিবীর বুকে, এবং তার জন্য আমাদেরকে অনেক কষ্ট, অনেক মূল্য দিতে হয়েছে। আমরা জানি 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, এবং আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত, এবং এই 2 লক্ষ মা বোনের যে ডিগনিটি, একটা মানুষ হিসেবে যে ডিগনিটি, সোজা কথা যেটাকে ধর্ষণ, সিস্টেমেটিক ধর্ষণের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা বোনদের এবং আমাদের পুরো বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব চালিয়েছিল, তাকে প্রতিবাদ এবং প্রতিরোধের মাধ্যমে, এবং আমাদের মনের বিশিষ্ট এই কথা একটু আসলে আবেগ চলে আসে, তার মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশকে পেয়েছি, এবং এই আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের পাসপোর্ট আমরা বাংলাদেশের পরিচয় দিচ্ছি। অফকোর্স সেই পাকিস্তান বাহিনীর নৃশংসতা নিয়ে আরেকটা বই লেখা দরকার, এবং এটা নিয়ে ইতিহাস তৈরি হয়ে গেছে, কিন্তু আজকে আমরা সেইটা আমরা মেনে নিচ্ছি সবাইকে উইদাউট ডিবেট। হ্যাঁ, দ্যার ইজ নো ওয়ে, দ্যার ইজ নো ইফ অ্যান্ড বাট অ্যান্ড অল, নাথিং। পাকিস্তান বাহিনী বাংলাদেশিদের উপর অত্যন্ত নির্মম অত্যাচার করেছে, আমাদের উপর একটি যুদ্ধে চাপিয়ে দিয়েছিল, এবং সিস্টেমেটিক রেপ যেটাকে বলা হয় মিলিটারি, যে কোনো আর্মি ইন্টারাকশনে আমরা ওইটা নিয়ে কথা বলবো আজকে। আগে একটু পরিচিত হই। আমাদের অনেক সাধনার পরে আমরা পেয়েছি, সেজন্যই বলবো একজন মানুষ, মোস্তফা চৌধুরী, উনি একটি বই লিখেছেন। সালাম আলাইকুম মোস্তফা ভাই, কেমন আছেন প্রথমত? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার নামটা দেখছি আফরোজা চৌধুরী, আমি নামটা চেঞ্জ করে দেবো একটু পরেই, মোস্তফা চৌধুরী আসলে সম্ভবত অন্য নামে আছেন। আমার ওয়াইফের নাম। ওয়াইফের নামে আছেন, ঠিক আছে। মোস্তফা চৌধুরী 1972 সালে উনি এই কানাডাতে এসেছেন। আমি একটু বলেই দিন, না বলা মানে এটা আমার, ইটস ইজ মাই অনার টু ইন্ট্রোডিউস ইউ টু আওয়ার অডিয়েন্স, যে উনি ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, তারপর কার্লটনে উনি আরেকটা মাস্টার্স করেছেন, যেটা হচ্ছে ক্যানাডিয়ান হিস্ট্রির উপরে। আপনারা বোঝার চেষ্টা করেন, উনি তারপরে কানাডিয়ান সরকারে কাজ করছেন, ফেডারেল গভর্নমেন্টে বিভিন্ন শাখায়, যার মধ্যে একটা আছে ইমিগ্রেশন, ডেফিনেটলি মেইনলি, তারপরে হেরিটেজ, কানাডিয়ান হেরিটেজ। সো যারা Canadian born Bangladeshi. So I'm going to switch in between confidently, definitely. So this story is about Canada. This story is about Canadian parents who actually adopted the war childs from Bangladesh. And the war child, what is the definition of war child? The child that was born out of rape by the Pakistani army to the Bangladeshi আমাদের মা বোন, sisters and the mothers of Bangladesh, the daughters of Bangladesh, basically. সো ওকে, আমি বলবো তার আগে একটু মোস্তফা চৌধুরীর সাথে গল্প করে আসি আপনার বইটা নিয়ে। আমি প্রচ্ছদটা দেখাবো একটু পরে। মোস্তফা চৌধুরী, আপনি যদি বলেন যে আপনি তো গবেষণা করছেন, আসলে ইউ অ্যান একাডেমিশিয়ান, সো ইয়েস প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড দ্য বুক আই উইল গো অ্যান্ড শেয়ার ইন পাবলিক। আমি এখানে দেখতে পাচ্ছি না, আমাকে ওখানে কি একটা ইয়ে হচ্ছে যে নাকি আমি এটা? আমি শেয়ার করবো, থ্যাংক ইউ সো মাচ, আমি একটু সময় দিতে হবে, আমি শেয়ার করছি, বাট আপনি যদি একটু বলেন যে আপনার পরিচয়টা। Sure. আমি কানাডাতে এসেছি 1972 সালে। আমি ওয়াজ 22 ইয়ার্স ওল্ড। আমার বয়স 22 বছর ছিল তখন। আমি জাস্ট ইউনিভার্সিটি থেকে পাশ করে জগন্নাথ কলেজে কয়েকদিন পড়িয়েছিলাম। তারপরে আমি তারপরে এসেছি ক্যানাডাতে। আমি আমার বড় বোন নিয়ে এসেছিলেন আমাকে, তখন আমি এসে ইউনিভার্সিটি ওয়েস্টার্ন অন্টারিওতে পড়াশোনা করি। তারপরে আমি অটোতে চাকরি নিয়ে আসি 1976-এ। ওকে দেন মোস্তফা ভাই, অন আমি আপনার সরি, পোস্টারটা এখন দেখা যাচ্ছে, যে এটা আপনার 71-এর যুদ্ধ শিশু। ভেরি নাইস, থ্যাংক So ইউ। this is the Bangladesh. Actually, it was born. These babies were born as a sacrifice from all our mothers and sisters, and they're adapted in this Canadian Europe. আমরা ওই গল্পে যাব, মুস্তাফার গল্প শুনে আসি। প্লিজ হ্যাঁ, কন্টিনিউ। তারপর আমি আসি সরকারি চাকরি নেই 76 সালে। তারপর থেকে আমি গভর্নমেন্টে ছিলাম আনটিল রিটায়ারমেন্ট 2011 সালে। 34 বছর কাজ করার পর রিটায়ার করছি। যখন আমি চাকরি করতে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছি, এক সময় আমি হেরিটেজ ক্যানাডাতে ছিলাম। তখনই আমার আগ্রহ হলো বাংলাদেশি যুদ্ধ শিশু সম্পর্কে, কারণ আমি একটা ফাইল নিয়ে রেসপন্সিবল ছিলাম, সেটা ছিল অ্যাডপ্টেড চিলড্রেন নিয়ে, মিক্সড চিলড্রেন। ক্যানাডাতে এজ ইউ নো বিভিন্ন ধরনের চিলড্রেন থাকে, বাবা একসময় মা ব্ল্যাক, বাবা হতো শ্বেতাঙ্গ। এ ধরনের মিক্স চিলড্রেনকে নিয়ে কাজ করা আমার কাজ ছিল। তো তখন করতে গিয়ে আমি হঠাৎ যুদ্ধ শিশুদের কথা মনে হলো এবং দেখলাম। তারপরে আমি আগ্রহ নিয়ে কাজ করা শুরু করি। কিন্তু ওটা খুব ডিফিকাল্ট টপিক ছিল, বিকজ এটা খুব স্পর্শকাতর বিষয়।
ভেরি সেন্সিটিভ, কেউ এদের পার্সোনাল ইনফরমেশন দিতে চায় না। তো আমি খবর নিয়ে দেখলাম যে বাংলাদেশ থেকে 15টা শিশু আসছিল 72 সালের জুলাই মাসে, এবং আমিও বাংলাদেশে ছিলাম 72 সালের জুলাই মাসে। কিন্তু আনফর্চুনেটলি আমি নিজেও খেয়াল করিনি, তখন আমার 22 বছর বয়স ছিল, তাছাড়া খবরের কাগজে ওইরকম হয়ে ওঠেনি। আম, পরে যখন যে ফেরত গেলাম তখন দেখলাম যে বাংলাদেশে একটা খবরের কাগজে উঠেছিল, 22টা খবরের কাগজ ছিল তখন বাংলাদেশে। কিন্তু একটা খবরের কাগজে অবজারভারে উঠেছিল নিউজটা। কিন্তু নিউজটা এইভাবে উঠেছিল যে তারা বাঁচা গেল, এদিকে চলে গেছে, এই ধরনের একটা নিউজ ছিল আর কি। যাই হোক, তো শুরু করলাম আমি, কিন্তু শুরু করতে যে অনেক 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 ডিফিকাল্টি রান করলাম, বিকজ এটা বিষয়টা খুব স্পর্শকাতর। যারা দত্তক নিয়েছে তারা সবই কিন্তু সাদা, হোয়াইট প্যারেন্টস। এবং আমাদের দেশে তো বলা হয় যারা দত্তক নেয় সাধারণত যাদের ছেলে মেয়ে হয় না তারা দত্তক নেয়, নিঃসন্তান। কিন্তু সেটা না, প্রথমেই আমি দেখলাম যে তারা সবাই কিন্তু ছেলে মেয়ে আছে, সবারই ছেলে মেয়ে আছে, বায়োলজিক্যাল চিলড্রেন। তারপরে ওরা দত্তক নিয়েছে। তো আমার খুব আগ্রহ হয়েছিল তারা কেন দত্তক নিল, কারণ ক্যানাডাতেই তো দত্তক পাওয়া যায়, নিতে পারতো। তো এই প্রশ্নটা আমি করার জন্য গেলাম। কিন্তু আমি প্রশ্ন, মোস্তফা ভাই এখানে আপনাকে বলি, আমরা গল্পটা আস্তে আস্তে শুনি। আমি জানি যে হ্যাঁ, এটা এত বড় গল্প, আমরা 30-40 মিনিটে আসলে আমরা শুধু দর্শকদেরকে বলতেই পারবো যে আসলে ঘটনা কি, প্রেক্ষাপটটা কি। আপনি বলছেন, শিওর। সো আপনি আমাকে একটু কারেক্ট করেন দর্শকদের জন্য বলি। আমরা আসলে দুটো তিনটে পয়েন্ট টাচ করব। প্রথমত হচ্ছে যে আমরা ওই সময়ে সরকারের অবস্থা কেমন ছিল, একটা অস্থির একটা সরকার 71-72-এ, এবং এই যে আনওয়ান্টেড চাইল্ড আপনি বলেছেন। আপনাকে ওটা শুনেনি একটু 30 সেকেন্ড 1 মিনিটে। আপনি বলেছিলেন যুদ্ধ শিশু। হোয়াটস দ্য ডেফিনেশন অফ যুদ্ধ শিশু আর অনাথ যুদ্ধ শিশু? শিশু, যুদ্ধ শিশুরা যেসব শিশুদের জন্ম হয়েছে যুদ্ধে এজ এ রেজাল্ট অফ রেপ, অর্থাৎ ধর্ষণের ফলশ্রুতিতে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় যুদ্ধ শিশু। আর যুদ্ধে অনাথ হলো যুদ্ধের সময় যারা অনাথ হয়েছে। এবং ব্রডলি আবার ইংরেজিতে বলা হয় অরফানস। অরফানস এবং অনেক সময় বলা হয় অ্যাবান্ডন চিলড্রেন। অ্যাবান্ডন অর্থ পরিত্যক্ত বাচ্চা। তো এটার ডেফিনিশনটা একটা খুব সূক্ষ্ম, কারণ অনেকে ইন্টারচেঞ্জেবলি ওয়ার্ড গুলো ইউজ করে। অনেক সময় ওয়ার ওয়ার বেবিস কে বলে যে ওয়ার অরফান, আবার ওয়ার অরফান কে বলে ওয়ার বেবিস। বাট পরিষ্কার ভাবে যেটা যেটা বলতে হবে, যুদ্ধ শিশু মারা ধর্ষিত হয়েছে, ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম হয়েছে, এবং এটা জবরদস্তিমূলক গর্ভধারণ, ওকে, জি, মানে ওকে, রেপ থ্যাংক করা ইউ। হয়েছে। আনওয়ান্টেড ডেফিনেটলি আমি একটু শেয়ার করছি ইনফরমেশনটা। এটা অবশ্যই যত তো নৃশংস যত বাহিনী, দখলদার বাহিনী, এটা পাকিস্তানের মতো নৃশংস বাহিনী অনেকই ছিল। 71 সালে পাকিস্তান যেমন ছিল, ওয়ার্ল্ড ওয়ার 2-তে 1945-এ আমরা দেখি টেন্স অফ থাউজেন্ড চাইল্ড বোর্ন অফ রেপ আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, আপনারা খেয়াল করে দেখবেন যে এই টেবিলে আমরা দেখছি যেটা লার্জেস্ট নন কোঅর্ডিনেটেড এফোর্ট বাংলাদেশে, যেটা 1971-এ করা হয়েছিল তৎকালীন সরকারের। অবশ্যই শেখ মুজিবুর রহমান ছিলেন ওই মুহূর্তে, বাংলাদেশের বঙ্গবন্ধু ছিলেন, এবং তার সরকারের আমলে ইউরোপ এবং অস্ট্রেলিয়া এবং ইউএসএ তে পাঠানো হয়েছিল এই যুদ্ধ শিশুদেরকে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টেশনের মাধ্যমে। ওয়ার্ল্ড ওয়ার 2-তে হয়েছে, বসনিয়াতে হয়েছে, রুয়ান্ডাতে হচ্ছে, ইয়াজিদি উমেনদের উপরে হচ্ছে। দেয়ার ইজ নো এন্ড অফ দিস স্টোরি। এবং রোমান ইতিহাস থেকে গেলে রোমানেও হবে টেন্স অফ থাউজেন্ডস। এখানে কিন্তু মোস্টলি ইন্টারনাল ইনস্টিটিউশনাল কেয়ার, ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টেশন করা হয়নি। আমি যেটা বলার চেষ্টা করছি, একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই আপনারা দেখবেন থাউজেন্ডস। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আরো বেশি হয়েছিল। আই এম নট কোশ্চেনিং দ্য সিচুয়েশন, বাট উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও অ্যান্ড দ্য ফ্যাক্ট। হিস্ট্রির কাছে আমরা যেতে চাই, যে বাংলাদেশেই একমাত্র ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টেশনের কাছে আমরা চলে গিয়েছিলাম ওই মুহূর্তে। দেখবেন অন্যরা ইন্টারনাল, লিমিটেড, তারা যায় নাই, এবং নো লিগাল ওয়ার্ড। দ্যাট ডাজ নট মিন দে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড দ্য ওয়ার্ড চাইল্ড, দ্য রেপ আউট অফ চাইল্ড দে ডিড নট অ্যাকসেপ্ট। এখনো কোরিয়াতে তারা সহ্য করতে পারে না। প্রত্যেকের জন্য এটা একটা সেইম। আমি এখন গল্পটায় যাই, তাহলে আমার মানে আমার আসলে পয়েন্টটা কি, মোস্তফার সাথে অনেকবার আমি ফোনে কথা বলছিলাম। পয়েন্টটা হচ্ছে এটাই যে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা আসলে বাঙালি হিসেবে আমরা আসলে ব্যর্থ হয়েছি এই বাচ্চাগুলোকে রাখতে। এবং আমরা শুধু না, প্রত্যেকটা যুদ্ধে দিস ইজ এ শেম, দিস ইজ এ পেইন, বিকজ বাচ্চাগুলোর কোনো দোষ ছিল না। দে আর নট পার্ট অফ এনি গেম। দে আর নট পার্ট অফ এনিথিং। দে ওয়ার বর্ন ইনোসেন্ট। আমাদের কোরআনেও বলা হয়েছে, ইসলামেও বলা হয়েছে, তার বাচ্চা বর্ণ হয়েছে একেবারে নিষ্পাপ। সেই বাচ্চাগুলোকে আমরা রাখতে পারিনি, এবং তাদেরকে শেষ পর্যন্ত আমাদের সমাজ থেকে আমরা, দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং টু ডু, উই ডিসাইডেড দ্যাট টাইম। সো আমরা কথা বলবো যে কেন ওই মুহূর্তে সরকার কি করলেন। আপনি একটু যদি কাইন্ডলি বলেন, বিচারপতি কে এম সোভানের অবশ্যই। তত্ত্বাবধানে করেছিল ওই ভূমিকাটা বলবেন, অবশ্যই। নাম্বার 1। আমরা নাম্বার 2 হিসেবে যাবো যে এই বাচ্চাদের গুলোর বা কেন, কোন পরিস্থিতিতে এটা করা দরকার ছিল, এবং কেন ইম্পর্টেন্স করা দরকার ছিল বাংলাদেশের জন্য, মুসলিম একটা কান্ট্রিতে। বাংলাদেশে তো বলা হয় মুসলিমদের নাকি জারজ সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলতে হবে, এরকম শুনেছি। এরা তো আসলে হুম। জারজ সন্তান ছিল।
আর নাম্বার থ্রি, যেটা হবে লাস্ট 15 মিনিটস 20 মিনিটস আমরা কথা বলবো আপনার এই গল্পগুলো নিয়ে, যে বাচ্চাগুলো এসেছিল 15 জন, শিওর, তাদের ইন্টারেস্ট এই তিনটা সেকশন। শিওর। ওকে, তো এখানে প্রথম হচ্ছে এখানে যে প্লিজ। বঙ্গবন্ধু যেটা আসলেন জানুয়ারি মাসে 2072 সালে ফিরে, তখন ফিরে এসে ওনার প্রথম প্রায়োরিটি অগ্রাধিকার ছিল যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা, এটাই প্রথম ইয়ে ছিল। উনি সেটা করলেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি মনোযোগ দিলেন যে যুদ্ধ শিশু জন্ম হচ্ছিল যখন, তখন আপনি যদি 72-এর খবরের কাগজ দেখেন, 72-এর খবরের কাগজে তাদেরকে বলা হয়েছে, বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে, অনাকাঙ্ক্ষিত শিশু বলা হয়েছে, শত্রু সন্তান বলা হয়েছে, অপ্রার্থিত শিশু বলা হয়েছে। তারা খুবই নিগৃহীত ছিল। আমি খবরের কাগজ, প্রত্যেকটা কাগজ পড়েছি 72-এর, না না, আমার প্রত্যেকটা মেয়ে কাগজ। আমার বোনে হলে তো ওই বাচ্চাকে আপনি তো চেষ্টা করছেন যে খবরটা গোপন রেখে আবার তাকে বিয়ে দিতে। ইউ ওয়ান্ট টু হাইড হ্যাঁ, দ্যাট। তাই তাই করা হয়েছে। এবং যাই হয়েছে, কেউই কথাটা বলতে বলেনি এবং বলার সুযোগ দেয় নাই, তারা খুবই নিগৃহীত গেল। বঙ্গবন্ধু কয়েকটা সেবা সদন গঠন করেছিলেন 72 সালে বা জানুয়ারিতে এসে, যেখানে বলেছিলেন যে যারা অন্তঃসত্ত্বা তারা যেন এখানে এসে জন্ম দেয়, কিন্তু এটা খুব গোপনই করা হয়েছিল। চাচ্ছিলেন যে সবাই সবাই জানুক, কিন্তু আবার চাচ্ছিলেন যে কেউ জানুক না, কারণ ইফ ইট ওয়াজ মাই সিস্টার আমি এটা গোপন রাখার চেষ্টা করবো। তাই করা হয়েছে। তো মাদার টেরেসা পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন, এসে উনি টেরেসা ওনার একটা ইয়ে আছে শিশু ভবন, আম, সেখানে উনি ওদেরকে রাখার জন্য করলেন। উনি অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলামের সঙ্গে কথা বললেন। নজরুল ইসলাম বললেন যে শিওর, গো হ্যাড, উইল ডু হোয়াট এভার উই ক্যান। তারপর বঙ্গবন্ধু এসে বললেন, কিন্তু গ্রেটেস্ট প্রবলেম ছিল সামাজিকভাবে তারা খুব নিগৃহীত ছিল, কেউ তাদেরকে দেখছিল না, কেউ তাদেরকে নিতে চাচ্ছিল না। তখন বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিসেস নামে একটা অর্গানাইজেশন আছে, জিনিভা বেসড, যারা অ্যাডপশন নিয়ে কাজ করে, তাদেরকে বললেন তোমরা আসো, সে একটা সুপারিশ দাও, আমরা কি করব। সেখান থেকে 3 জন আসলো, এসে তারা 3 মাস 2 মাসের মধ্যে একটা সুপারিশ দিল। সুপারিশ দিয়ে বলল যে আমরা তোমাদের দেশে যে যাদের জন্ম হচ্ছে এদিকে তোমরা কখনো রাখবে না, কেউ রাখবে না, তারা নিগৃহীত সারা জীবন এইভাবে থাকবে। তাদের মধ্যে বেস্ট হবে তাদেরকে যদি বিদেশে দত্তক গ্রহণের মাধ্যমে বিদেশে পাঠিয়ে দিতে পারো, কারণ বিদেশে দত্তক নেওয়ার জন্য অনেক লোক আছে। তখন উনি বললেন কিভাবে করা যায়, তখন তিনি আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বললেন, কামাল হোসেন মন্ত্রী ছিলেন, আরো সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির সঙ্গে কথা বলেন, বঙ্গবন্ধু নিজেই আগ্রহ নিয়ে। তারপরে ওনারা একটা আইন প্রণয়ন করলেন যে কি আইনের মাধ্যমে তাকে দিতে হবে। প্রথমত আচ্ছা, তাদেরকে এখানে মুস্তাফা ভাই, আমি একটু যদি উইথ ইউর কাইন্ড পারমিশন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি যে ইয়েস, প্রোটোকল মেনটেন করা হলো। তারপরে আমি জাস্ট আমরা চলে আসছি যে কারণ কি আমরা ফোকাস করতে যাচ্ছি অ্যাডাপশনের উপরে। সো অ্যাডাপশনে উনি প্রোটোকল মেনটেন করলেন, ডেফিনেটলি সরকার ভাবলো যে দিস ইজ দ্য ওয়ে আউট। এটা তো আপনি বলছেন ওয়ে হ্যাঁ, আউট, সো ইউ ফলো থ্রু এভরিথিং। সো এখন আমরা বলতে চাচ্ছি যে, এবং যে জিনিসটা দর্শকদের জন্য ইম্পর্টেন্ট, দুটো জিনিস আপনার সামনে এখন আনবো, তারপর আমরা একটু 5 মিনিট থাকবো এই পয়েন্টে। একটা হচ্ছে যে অ্যাডপ্টেশন করার পরে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ফর আস। তো আপনি যেটা বললেন জুলাই মাসে 1972 সালে জুলাই মাসে প্রথম, হাজার বলা হয়েছে তো, প্রথম যে 15 জন শিশু দত্তক পাঠানো হলো, সেই প্রথম 15 জন ছিল কানাডাতে, কানাডার রাইট, মন্ট্রিয়ল বেস, এফ এফএফসি আমি যেটা দেখছি, ফ্যামিলিজ ফর ফ্যামিলি চিলড্রেন, সোশিয়াল। উনি এখন মন্ট্রিয়লের এখানে বেস। এক্স্যাক্টলি। অটোতেই থাকেন এখন, আচ্ছা আচ্ছা, অনেক থ্যাংক ইউ। 90 তো বছর। এই গল্পটা কিন্তু আপনি একটু এটা বলবেন যে এই গল্পটা তো আমাদের প্রাউড হওয়ার ব্যাপার, যে কানাডা ওয়াজ দ্য ফার্স্ট অবশ্যই। কান্ট্রি দে অ্যাকচুয়ালি ডিড কমপ্লাই। নাম্বার টু, আপনার কাছে যেটা যাবো, যেখানে মাদার তেরেসা ভূমির কথা বলেছেন, ইট ওয়াজ অ্যাকচুয়ালি রাশড ভেরি ওয়ে। এই যে আপনি বললেন না, আমাদের মুসলিম সমাজ, বাংলা নতুন একটা অস্থির সমাজ, মেয়েরা অনেকের কনসেন্ট নেওয়া হয় নাই বলা হয়ে থাকে। অনেক, অবশ্যই একটা মায়ের সবচেয়ে জঘন্য, সবচেয়ে ঘৃণার বস্তু ছিল যে ধর্ষণের ব্যাপারটা। কিন্তু যখন বাচ্চাটা 9 মাস থাকার পরে যে প্রসেস, প্রপার পেপার ওয়ার্কটা ওই মুহূর্তে করা হয় নাই, হয়তো বা সম্ভব হয় নাই, রাশ করা হয়েছে। রাশ করার ফলে এখন হয়তো ট্রেস ব্যাক করতে গেলে এখন অনেক সমস্যা হচ্ছে। এই পয়েন্টটা একটু যদি একটু বলেন যে আমরা কতটা ব্যাপারটা কতটা মানে কতটা সুন্দরভাবে আমরা করতে সম্ভব না, ইউ ক্যানট এক্সপেক্ট, উই আর নট ফেরেস্তা হ্যাঁ, এট দ্যাট পয়েন্ট। না, সো প্রথম এখানে কথা ছিল যে একটু এফএফসি মন্ট্রিয়াল। এখানে এখানে আরেকটা ভূমিকা পালন করেছে কানাডীয় হোলি ক্রস ফাদার যারা আছে বা সিস্টার যারা আছে, তারাও অনেক ভালো ভূমিকা পালন করেছে সেখানে। এবং সেখানে মাদার টেরিসার ওখানে বলা হয়েছিল যে এবার জিনিসটা এত স্পর্শকাতর যে মাদারকে চয়েস দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে আপনি আসেন, সন্তানকে নষ্ট করবেন না, অর্থাৎ গর্ভপাত করবেন না। গর্ভপাতের মাধ্যমে অনেকে সন্তান নষ্ট করে দিচ্ছিল এবং অনেকে মিসক্যারেজ হয়েছে, যেটাকে বলে গর্ভচ্যুত হয়েছিল। তো সেটার জন্য ইয়ে বলা হয়েছিল যে আপনারা যদি বাচ্চা জন্ম দেন, রান দ্য কোর্স, গিভ বার্থ, এন্ড বাচ্চাকে যদি না চান আমাদের কাছে দিয়ে দেবেন, সেটাই কথা ছিল। তাই হয়েছে এবং সবকিছু গোপনে করা হয়েছে। কিন্তু এখানে ব্যাপার হলো আইনের চোখে এদের বাচ্চাদেরকে গার্ডিয়ান বানাতে হবে। তখন বঙ্গবন্ধু তাদেরকে মাদার টেরেসাকে গার্ডিয়ান, স্ট্যাচুটরি গার্ডিয়ান বলে, স্ট্যাচুটরি গার্ডিয়ান বানানো হয়েছিল এবং ওনার মাধ্যমে
তাদেরকে অ্যাডপশন করতে দেওয়া হয়েছে। এবং ইসলামে এক ধরনের অ্যাডপশন, বাট ইন্টারন্যাশনাল অ্যাডপশন আইনটা অন্য। তো এই বাচ্চাদের গার্ডিয়ান যেহেতু নাই, গার্ডিয়ান ফাদার ক্লেম করছে না, মাদারও ক্লেম করছে না ওদেরকে, মাদারও চাচ্ছে না, কারণ জবরদস্তিমূলক গর্ভধারণ হয়েছে, তো মাদারও চাচ্ছে না। কাজেই গার্ডিয়ান রাষ্ট্র হয়ে গেল। রাষ্ট্র যখন হয়ে গেল, রাষ্ট্র তখন মাদার টেরেসাকে গার্ডিয়ান বানালো এবং বললো আপনি দেন। তখন অ্যাডপশন নিতে হলে অনেকটা প্রক্রিয়া আছে, যেমন কাদের কাছে দেবে, তাতে শিশু পাচারের মতো হয়ে যাবে। সেজন্য বঙ্গবন্ধু wanted to make এক্স্যাক্টলি sure, এক্স্যাক্টলি, প্লিজ প্লিজ এটা একটু ডেফিনেশন করেন হ্যাঁ, যে। যাতে শিশু পাচার না হয়। তখন ওরা আইন করলো যে দেশ থেকে নিবে, যেমন কানাডা থেকে যারা আবেদন করতে চাইলো তাদেরকে বলা হলো তোমরা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যে আছে, তোমার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা আন্ডার অ্যাডপশন, তাদের থেকে পারমিশন নিতে হবে। যারা নেবে তারা একটা হোম স্টাডি করতে হবে, তাদেরকে যোগ্য প্যারেন্টস হিসাবে কনসিডার করা হবে, তারপরে দেওয়া হবে। এইসব পরীক্ষা করে দিতে হয়েছে, অনেক টাইম লেগেছে এখানে। এবং যারা অ্যাপ্লাই করেছিল প্রত্যেককে স্ক্রুটিনি হয়েছে, স্ক্রুটিনি করে তাকে দেখা হচ্ছে যে তাদের যোগ্য নিতে পারবে, কারণ শিশু ট্রাফিকিং অলরেডি শুরু হয়ে গেছিল এবং সবসময় হয়। সেজন্য দে হ্যাড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। এইটা স্পেশাল প্রভিশনের জন্য করা হয়েছে। এবং এখানে জাস্টিস জাস্টিস সুবহানের কাছে আমি গিয়েছিলাম, আচ্ছা, ওনার জি প্লিজ সাক্ষাৎকার। প্লিজ 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 শেয়ার। জাস্টিস সুবহান আমাকে বলছিলেন যে জিনিসটা খুব কষ্টকর ছিল, কঠিন ছিল, বিকজ এখানে শিশু পাচারের একটা পসিবিলিটি হচ্ছিল এবং কাউকে ট্রাস্ট করা যাচ্ছিল না। এই তখন তখন সেজন্য ওরা দে ওয়ান্টেড টু মেক শিওর যে যারা নিচ্ছে তারা সত্যিকার অর্থে নিচ্ছে এবং তারা অ্যাডপশন করার একটা জন্যই নিচ্ছে। একটা সেকেন্ড মুস্তাফা ভাই, আমরা রিসেন্ট বাংলা একটা মুভি এসেছে গতকাল, সেই মুভি সিন কালকে দেখতে দেখতে দেখলাম জঙ্গলিতে, এই যে একটা বাচ্চা অনাকাঙ্ক্ষিত বাচ্চা, যে বাবার পরিচয় নেই। এই তখন হ্যাঁ, তো এটাই মা কি করে, মা এই দেখেন আপনারা ছবিতে, মা হচ্ছে আস্থা হ্যাঁ, করে রেখে আসে বাচ্চাটাকে, ডাস্টবিনে ইয়া, ফেলে আসে একটা মা। ইয়া। যখন বাচ্চাটার জন্ম হয়, এই যে আস্থা করে ফেলে আসতেছে। হ্যাঁ, এটা এটা 72-তে হয়েছে, যেখানে যে শিশু ভবন ছিল এখানে সামনে একটা ডাস্টবিন ছিল, ওখানে সকালে অনেক সময় বাচ্চা পাওয়া যেত, অনেকেই রাস্তাঘাটে ফেলে দিয়েছে, এখান থেকে পিক আপ করা হয়েছে। শিশু সদন যেগুলা বানানো হয়েছে, সেবা সদন, সেগুলাতে ধানমন্ডিতে একটা ছিল, সাদাবাহার বাড়ির নাম, সেখানে এসে বাচ্চা দিত। বাট ব্যাপারটা হচ্ছে কি, চিন্তা করেন, ইফ ইট ওয়াজ ইউর মাদার, ইফ ইট ওয়াজ ইউর সিস্টার, ইউড বি দ্য লাস্ট পার্সন, কেউ যদি জানো, সবকিছু গোপনে করা হচ্ছিল। হ্যাঁ, এবং 72 সালে কিন্তু অনেক দেরি হয়ে গেছিল, অলরেডি বাচ্চার সময় হয়েছে, ইয়ে করার এবর্ষণের সময় ছিল না। এবং যুদ্ধ শিশু যে আপনি যে বিগিনিং এর সংখ্যার কথা বললেন, এটা আসলে কোনো সংখ্যা নাই, এর সংখ্যা বলতে পারবেন না। যুদ্ধ শিশু সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে কতজন যুদ্ধ শিশু জন্ম হয়নি, হুম, অর্থাৎ জন্ম হয়নি বিকজ ইদার মাদার মেরে ফেলছে অথবা মিসক্যারেজ হয়েছে, হুম। বিকজ পুরো জিনিসটাই তার গোপন করার চেষ্টা করেছে, কোনো পুষ্টিকর খাদ্য পেতে পারে না, খেতে পারে না, কাজে জিনিস বাচ্চাগুলো মারা গেছে এবং অত মেরে ফেলা হয়েছে অপারেশনের মাধ্যমে। তো এইটাই প্রশ্ন করতে হবে যে কতজনের জন্ম হয়নি। জন্ম যাদের হয়েছে তারা হলো যুদ্ধ শিশু, খুব রেজিলিয়েন্ট বেবি ছিল, সেজন্যই তাদের জন্ম হয়েছে, তার মা কখনো চান, এরা অনাকাঙ্ক্ষিত শিশু। এই যে মারা আছে, যে মারা কিন্তু জন্ম দেওয়ার পরে দেখতে পায়নি, তা তবুও বঙ্গবন্ধু সরকার লিখে নিয়েছিল, তাদেরকে বলছে তোমার কোনো নো কোয়েশ্চেন আস্ট, ওরা যখন আসতো কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় না। আর ডেফিনেটলি ডেফিনেটলি, আপনি আপনার কথা থেকে বুঝলাম, বিচারপতি সোবানের সাথে আপনার কথা থেকে বুঝলাম যে প্রচন্ড ভাবে প্রোটোকল শিশু অধিকার, যেহেতু ওনারা এটা দিয়েছেন, স্যালুট টু দেম ডেফিনেটলি। আমাদের তো আমাদের সত্য তো, দিস ইজ বাই দ্য ওয়ে এট দিস পয়েন্ট আই ওয়ান্ট টু রিয়েলি ডিসক্লেমার ফ্রম বিসিসিবি ইজ দ্যাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম we are actually talking about 1971 without any political chamchami. There is no political gain. There is nothing. There is no, because I feel like আমি আমার বয়স 50, আমি 71 দেখিনি। Every time we had to talk 1971, আমরা কথা বলি সবসময় একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য অথবা পলিটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ নেওয়ার জন্য। কেউ কেউ জামাত বলছে এটা কিছু না, আবার আওয়ামী লীগ বলছো এটা হচ্ছে সেই, এটা বলে ফেললাম। যদিও হোয়াট এভার, আবেগ থেকে বললাম, কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু একাডেমিক্যালি ওই বাচ্চাগুলোকে ফোকাস করবো, বললাম না লাস্টের 15 মিনিট মোস্তফা ভাইকে বলেছি। তো আপনি বলছেন যে এফএফসির ব্যাপারে একটু যাই, আমরা বললাম যে প্রোটোকল ফলো করা হয়েছে, এবার এফএফসির ব্যাপারটা একটু যদি বলেন যে এফএফসি এফএফসি হাউ হলো ফ্যামিলিজ ফর চিলড্রেন, 70-60-এর দশকে কানাডাতে এটা এটা গঠন হয়েছিল। এবং ওরা বিভিন্ন দেশ থেকে, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, সব দেশ থেকে ওরা বাচ্চা নিয়ে আসতো, এদের কাজই ছিল নিয়ে আসা। এবং এরা প্যারেন্টসরা নিজেদের ছেলে মেয়ে আছে তারপরেও নিয়ে আসতো, কারণ এটা একটা ফ্যাডের মতো ছিল বাচ্চাদেরকে, ভিয়েতনামে এত কিছু হচ্ছে তখন। বাংলাদেশে যখন যুদ্ধ শুরু হলো তখন থেকে ওরা দেখতো যে ধর্ষণ হচ্ছে, ফলশ্রুতিতে জন্ম হচ্ছে, তখন থেকে ওরা চিন্তা ভাবনা করা শুরু করলো। তারপরে আস্তে আস্তে স্বাধীন হওয়ার সময় ওরা শ্বশুরে গেল। আমি ওনার বাড়িতে অনেকবারই গেছি, অটোতে থাকেন এখন, 90-এর মাঝামাঝি ওনার বয়স। ফ্রেড কাপুচিনো কাপলের নাম আর কি, আর বনি ইয়েস কাপুচিনো। ওরা ইয়েস, বাংলাদেশে চাইল্ড হেভেন নামে করেছে, প্রচুর কাজ করেছে। ওরা ফ্রেড অ্যান্ড অরিজিনালি ফ্রেড অ্যান্ড বনি ক্যাপুচিনো, ইয়েস। বনি কাপুচিনো। ফ্রেড ওরা হলো আমেরিকান, কিন্তু আমেরিকাতে ওরা জাপানিজ থেকে একটা কালো ছেলে নিয়ে আসছিল, জাপান থেকে, আমেরিকান মিক্স।
ছেলে। তারপর ওদেরকে দেয় নাই বিকজ ওদের ন্যাচারাল চাইল্ড। আমেরিকার শিকাগোতে একটা আইন ছিল তখন যে যদি তোমার ন্যাচারাল বোর্ন চাইল্ড থাকে তাহলে অ্যাডপ্ট করতে পারবে না, অর্থাৎ অ্যাডপশন করবে তারা যারা নিঃসন্তান। ওরা বলছে যে না আমরা একটা বাচ্চা নিতে চাই, ওদেরকে থাকতে দেয় না। তা ওরা কানাডা চলে এসেছিল 67-এ। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এবং ওরা এনে অনেকে ইনফ্লুয়েন্স করেছে তখন বিভিন্ন দেশ থেকে। ফ্রেড ক্যাপুচিনোর জন্য ছেলে মেয়ে 22 জন ফর এক্সাম্পল, তার মধ্যে Wow. দুজন, হ্যাঁ 22 জন ছেলে। আমি জিজ্ঞেস করলাম, বলে 2 আর হোমমেড, বলে 2 জন আর হোমমেড, হ্যাঁ বলে 2 আর হোমমেড, দ্য রেস্ট আর অ্যাডপ্টেড। ওদের 100-এর উপরে এখন গ্রেট গ্রেট গ্র্যান্ড চিলড্রেন পর্যন্ত আছে। ভেরি নাইস কাপল। বাংলাদেশ কিন্তু ওদেরকে কোনো সম্মাননাও দেয় নাই, বাট এনিওয়ে কানাডাতে ওরা অনেক গভর্নর জেনারেল অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পেয়েছে, অনেক কিছু পেয়েছে। যাই আচ্ছা হোক, আচ্ছা। তো ওরা ওরা নিয়ে এসে ওরা আরো কি উদ্বুদ্ধ করেছে নিয়ে হুম, আসার জন্য। এবং ওদের কাছে আমি যে ওদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা বাংলাদেশ থেকে আনলেন কেন, কানাডাতেই তো অ্যাডপ্ট করতে পারতেন। ওরা বললো যে না, বাংলাদেশ থেকে আনতে পারলাম কারণ ওদেরকে দেখে মনে হলো যে ওদেরকে কেউ রাখবে না, দে নিড হুম, আ মাদার, দে নিড এ হুম। ফাদার, সো আই ওয়ান্টেড টু ব্রিং। একটা ছেলে নিয়ে আসছিল, খুব ওরা সবার কিন্তু আন্ডার ওয়েট ছিল, ওজন খুবই কম ছিল, আহা, প্রিমেচিউর আহা, বেবি। আহা, হুম। ওজন খুবই কম, আমার বইয়ে ওজন আছে, প্রত্যেকটা চার্টে আমি ওজন দিয়ে দিছি। তো ওজন দেখে ওরা ওরা বললো যে এত এত নিয়ে আসাটা একটা প্রবলেম ছিল বিকজ ওদেরকে ডিহাইড্রেটেড হয়ে যাবে। ওই বইয়ের কাভারে এখানে ফটো আছে দেখেন, 21 জনের ফটো আছে, এই যে এইখানে 21 জনের ফটো আছে, হ্যাঁ। দেখতে, হ্যাঁ, একুশ একটু একটু জনের মধ্যে কাছে যদি 15, আনেন, ক্যামেরা একটু কাছে। জি। আচ্ছা। এই যে এর মধ্যে ওরা 15 জনকে আনতে পেরেছে, কারণ বাকিদেরকে পারমিশন দেয় নাই বিকজ আর সো ফ্রেইল। এবং ওই ক্যানেডিয়ান টিম ওখানে থাকাকালীন অবস্থায় ওরা মারা গেছে বিকজ ডিহাইড্রেটেড হয়ে মারা গেছে, এতই ফ্রেইল ছিল। যাই হোক, তো এদেরকে ইউ হ্যাভ টু জিজ্ঞাসা, মার কোনো পুষ্টিকর খাওয়া ছিল না, যেসব গোপন রেখেছে তখন এনফোর্স প্রেগনেন্সি এটাই একটা ইয়ে আর কি। যাই হোক, তারপরে জন্ম ওদিকে নিয়ে আসছে। আর লিগেল প্রবলেমটা ছিল যে অ্যাডপশনের কোনো আইন ছিল না, কাজে একটা আইন প্রণয়ন করে তাদেরকে নিয়ে আসতে হয়েছে ক্যানাডার বাইরে। এবং যারা আসছে তাদেরকে ট্রাস্ট করতে হয়েছে, তাদেরকে সার্টিফিকেট নিচ্ছে, তো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে পারমিশন পেয়েছে, অ্যাপ্রুভ করেছে। তারপরে একটা প্রক্রিয়াটা খুব কঠিন প্রক্রিয়া। জাস্টিস সুবান সেই কথাটাই বলছিলেন যে উই হ্যাভ টু চেক, প্রত্যেকটা চেক পয়েন্টে চেক করে করে দিতে হয়েছে যে যে ওরা ওরা যেন ইয়ের শিকার না হয়, অন্য তো কিছুর অনেক শিকার ধন্যবাদ। না হয়। দর্শক আপনারা শুনতে পাবেন লিস্টের শেষের অংশে আমরা যাবো 15 মিনিট পরেই, যে 5 মিনিট পরেই যাবো আমরা, যে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু শুনতে পারবো। ডেফিনেটলি আপনি যেহেতু রিসার্চ করেছেন যে না, এটা শিশু পাচার হয় নাই। তবে আপনার গল্পটা শুনে খুব খারাপ লাগলো যে এই যে ক্যাথলিক, বিশেষ করে মাদার তেরেসাটাও বেসিক্যালি হ্যাঁ। ক্যাথলিক ডক্টরিনটাকে আমাদেরকে সেভ করেছে, ওই বাচ্চাগুলোকে, নিষ্পাপ বাচ্চা। হুম, তারা, আমি হুম, আবার বারে বারে বলছি, আমরা ওই বাচ্চাগুলোর পরিচয় ছিল নিষ্পাপ। হ্যাঁ, এটা আমরা হুম। পাকিস্তানিদের প্রতি কোনো দয়া দেখাচ্ছি না, এবং আমার মা বোনের প্রতি আমরা কোনো বিচার করছি না। বলছি যে তারাও চায় নাই, হুম। আমাদের ওই মুহূর্তে বাংলাদেশও চায় না। এবং আমি দেখলাম উইকিপিডিয়াতে বলা হচ্ছে, ইভেন বঙ্গবন্ধু নিজেও ওই কোট করছে যে আই ডু নট ওয়ান্ট দিস পলিউটেড ব্লাড ইন দিস কান্ট্রি। তাদেরকে তখন কনসিডার করা হচ্ছিল সোসাইটিতে যে দে আর পলিউটেড, দূষিত রক্ত, এই বিষ রক্ত যেন দেশে না থাকে। সেই জন্য কিন্তু ওই বাচ্চাগুলো তো নিষ্পাপ, তাদের তো কোনো দোষ নাই, তারা কোথায় আছে। তখন তখন ওটা আসলে বলা হয়েছে একটা বিশেষ মুহূর্তে, হয়তো বঙ্গবন্ধু বলছিলেন বিকজ ঘৃণার থেকে হয়তো বলেছিলেন, বা ক্ষোভ ঘৃণা সবকিছু থেকে। কিন্তু মাদার টেরেসা যেটা করেছিলেন, মাদার টেরেসা বলছিলেন যে এটাকে মানব সন্তান, এরা মানব সন্তান বলেছিলেন, যে এটা মানব সন্তান, অফস্প্রিং, হিউম্যান অফস্প্রিং এইভাবে দেখেছিলেন। এবং বলছে যে তাদের তো কোনো দোষ নাই, তারা তো তারা ভিকটিম। মাদার জবরদস্তিমূলক গর্ভধারণ হয়েছে, মা কোনো চায় নাই, ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম। এটাকে বলে ফল আউট অফ দ্য ওয়ার। যুদ্ধের সময় আমরা অনেক কিছু পেয়েছি, স্বাধীনতা পেয়েছি সবকিছু, কিন্তু আদার সাইড অফ ওয়ার, যেটা ডার্কার সাইড, সেটাকে আমরা কখনো ফেস টু ফেস করতে পারিনি। আমাদের সামাজিক নিশ্চুপতা রয়েছে একটা, সমাজে এটা নিয়ে কেউ আলাপ করে না। এটাই এই আমি বলতে কখনো, চাচ্ছি ভাই, আমি এটাই বলতে চাচ্ছি যে দোষটা শুধু সরকারকে দিলে হবে না। দোষটা হ্যাঁ, আমি, আমার যে বাবা ছিল ওই মুহূর্তে, যারা বাংলাদেশি ছিল, যারা বেঁচে ছিল, প্রত্যেকটা বাংলাদেশির সমান এই দোষটা, যে তারা এই যে অমানবিকতা, সে কারণেই তো হয়েছে। আমার হ্যাঁ, সমাজটাকে রাখতে পারেনি, এই জন্য ক্যানাডিয়ান না, সমাজকে এখন আমরা স্যালুট দিচ্ছি, ক্যাথলিক সমাজকে আমরা স্যালুট দিচ্ছি। হ্যাঁ। তারা ওদেরকে বুকে আগলে নিয়েছে। তবে আমি আর একটা ছোট্ট একটা কথা বলি, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। যে কিছু কিছু লোক আছে যারা শোনা হয় কথা যে যারা দত্তক নিয়েছে। আমাদের পরিচিত এক ভদ্রলোক আছেন, তার আত্মীয় একজন নিয়েছিলেন, উনি আমাকে বলছিলেন যে আমি আপনাকে পাঠাবো ওনার কাছে, আপনি যা দেখা করতে পারেন। তারা একটা যুদ্ধ শিশুকে লালন পালন করেছেন। তা আমি যখন ওনার সঙ্গে উনি যখন যোগাযোগ করলেন আমাকে যে আমি ঢাকা যাব, তখন উনি বললেন, তখন উনি বললেন যে না, আমরা ওই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, আর ওর সাথে কখনো বলিনি কখনো। তো আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি আবার অনুরোধ করলাম যে আমি যদি ওনার বাড়িতে একটু যে কথা বলি, মেয়ে তো বিয়ে হয়ে গেছে, ওনারা কিভাবে লালন পালন করেছিলেন, কিভাবে করেছিলেন সেটা।
তো ওনারা বলে যে না, হি ইজ নট ওয়েলকাম। তো দেখেন ওনারা দুজনই স্বামী স্ত্রী কিন্তু ঢাকায় থাকেন, যথেষ্ট আলোকিত। 72 সালে এত বড় একটা ভালো কাজ করেছেন, একটা বাচ্চাকে দত্তক নিয়েছেন, নিয়ে বড় করেছেন, মানুষ করেছেন, বিয়ে দিয়েছেন, কিন্তু সমাজে কাউকে বলেননি, বলতে চান না। আর আমার মতো একজন লোক বাইরে থাকি, আমি ওখানে থাকিও না, আমার সঙ্গে এটা শেয়ার করতে চান না, একটা ভালো কথা। অর্থাৎ সমাজে, সমাজ কখনো তাদেরকে অ্যাকসেপ্ট করেনি। আমি আর একটা কথা বলবো, যে 2014 সালে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছিল যে যুদ্ধ শিশুদেরকে যেন ইয়ে দেওয়া হয়, ক্ষতিপূরণ দেওয়া হয়, এবং ক্ষতিপূরণ, যুদ্ধ ইয়েস, শিশুর মা। ইয়েস। হ্যাঁ, কিন্তু এই পর্যন্ত একটা যুদ্ধ শিশুও বেরিয়ে আসে নাই, আত্মপরিচয় দেয় না। আজকে যারা বেঁচে আছে তাদের 54 বছর বয়স, আমরা সেটা জানি, 53 বছর, তাদের বয়স তো 72-তে জন্ম হতে হবে যুদ্ধ শিশু হতে হলে। তাদের একজনও আসে নাই। অনুমান করা যেতে পারে যে তারা যারা বড় হয়েছে, যেভাবেই বড় হোক, মানুষ হোক, মানুষ হয়েছে, বিয়ে করেছে, হয়তো অনুমান করতে পারেন যে তারা তাদের পার্টনারের সঙ্গে কোনো এটা শেয়ার করে নাই। কাজেই কোনোদিন ওরা আসবে না, কারণ ওরা জানে যে ওরা নিগৃহীত ছিল, ওদের ছেলে মেয়েদের উপর দিয়ে চাপটা যাবে। একটা বিয়ের প্রস্তাব যদি আসে, আপনি যদি জানেন যে বাচ্চাটা যুদ্ধ শিশু, পিছিয়ে যাবে, অথবা স্ত্রী পিছিয়ে যাবে, কেউই রাজি হবে না। এই যে সামাজিক যে জিনিসটা এখনো রয়েছে। তো আমি যখন বইটা পাবলিশ হয়, তখন কয়েক বছর পরই বা ঢাকা ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি যাওয়া শুরু করলাম এবং প্রেজেন্টেশন দেয়, এভরি বছরই দেই। তখন দেখা গেল খুব আগ্রহ বাড়ছে। তারপরে যখন জিজ্ঞাসা করলাম যুদ্ধ শিশু কারা, কেউ কিছুই জানে না। এবং তখন দেখা গেল যে আগ্রহ বাড়ছে, কিন্তু আমাদের কেউ কিছু করছে না কিন্তু সামাজিক ভাবে। আর আমি এটাকে একটা ভালো সাইন দেখি যে এটলিস্ট লোকে আলোচনা করতে পারছে। আচ্ছা, এই যে এখানে আজকে দুটো আপনি, পয়েন্ট, বুঝতে পারি। আপনি শেষ করেন আপনার থট প্রসেসটা প্লিজ। হ্যাঁ, হ্যাঁ। আমি এটা বলতে চাচ্ছিলাম যে আগ্রহ বাড়ছে, লিপ সার্ভিস হচ্ছে, কিন্তু when it comes to the crunch, কেউ যুদ্ধ শিশুকে নিয়ে কেউ কিছু ভাবে না। এবং দেখেন যেখানে ইনসেন্টিভ রয়ে গেছে, ওরা টাকা পয়সা পাবে, ক্ষতিপূরণ পাবে, তারপরেও সে আসছে না। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাই, আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, এবং আপনিও মনে হয় একমত হবেন বা দ্বিমত হবেন। আই থিঙ্ক এটা প্রপোজিশন, উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট, দ্যাট যুদ্ধ শিশুরা না আসলেও যুদ্ধ শিশু বাবদ ক্ষতিপূরণ আমাদের আসলে উচিত পাকিস্তানের কাছ থেকে এই মুহূর্তে দাবি আদায় করা এবং দাবি করা। এবং সেই টাকা দরকার হলে মানব উন্নয়নে ব্যবহার হবে, যারা অবঞ্চিত, সুবিধা বঞ্চিত শিশুদের উন্নয়নে ব্যবহার করা হবে। যুদ্ধ শিশু ক্লেম না করুক, বাট এটার ক্লেইমে, এই হেডে উই শুড অ্যাকচুয়ালি, আমি পার্সোনালি মনে করি, বাংলাদেশি, we need to get that money from, and who is going to pay for that money? Definitely from someone else who were the predator, যারা ধর্ষণ করেছিল, তাদের কাছে এটা দাবি করা উচিত যে ওই টাকা দিয়ে যুদ্ধ শেষে আসবে না, কখনো আসবে না। এই যে দেখেন, আমি দেখছি এখন ইতিহাসে দেখছি আমি, নাজি যখন অকুপাইড করলো ইউরোপ, 5 বছর তো 6 বছর যুদ্ধ হয়েছে, এই নরওয়ে থেকে 12,000 বাচ্চা নরওয়েতে জন্ম হয়েছিল, যারা হচ্ছে হুম। নরওয়েজিয়ান উইমেন এবং নাজি সোলজারের মাধ্যমে, রেপের মাধ্যমে। সেই বাচ্চাগুলো হেভিলি স্টিগমেটাইজড আফটার দ্য ওয়ার, তারা নিজেরাও স্টিগমেটাইজ হয়ে যায়। জার্মানিতে হয়েছে, জার্মানি এসে দিয়ে কি করলো, রাশিয়াতে যে একদম গণহারে যেখানে যেখানে করেছে। সো দিস ইজ নট ইজি। পোল্যান্ড, ফ্রান্স, ইউক্রেনে করেছে। হ্যাঁ, এবং তারা ওইটাকে কি করেছে, তারাও হেড করেছে। আমরা শুধু অ্যাশেম না, বাঙালি জাতি শুধু অ্যাশেম ছিল না, পৃথিবীর যে কোনো জাতি অ্যাশেম হবে। কারণ আমার মেয়ে যেটা না, বলে না, ashamed and indifferent also, মানে কেউ খুবটা আসে যায় না আর কি, কে কি হলো কিনা, কেউ করে না। যেমন আমি আর একটা উদাহরণ দিই, যুদ্ধ শিশুর মা বীরাঙ্গনাদেরকে নিয়ে। আমি 2014 সালের ডিসেম্বর মাসে, যেদিন যে রায়টা দেওয়া হলো, ওদের ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমাকে একটা ইন্টারভিউ নিয়ে আসছিল, যে যেহেতু বলা হচ্ছে ক্ষতিপূরণের জন্য, তখন ওই যে আরেকজন আসছিলেন আমার সাথে, হালিমা খাতুন, মালেকা খাতুন, মালিকা খাতুন, হ্যাঁ মালিকা খাতুন আসছিলেন। উনি উনি যুদ্ধ, উনি সোশ্যাল ওয়ার্কার, এবং উনি 71-এ নারীদেরকে সাহায্য করেছেন যারা দিয়েছিল। তো উনি বলেন যে এখনো ডিসেম্বর মাস আসলে, মালেকা বেগম, আপনি নামটা পেয়েছেন, মালেকা খাতুন হচ্ছে সুফিয়া কামালের সাথে কাজ করতেন, ইয়েস। ইয়েস, ওকে, কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, না দুজন, একজন মালিকা বেগম প্রথম আলো ওয়াইফ, ওয়াইফের, প্রথম আলোর স্ত্রী, বাট ইনি হলেন মালিকা খান। ওকে। হ্যাঁ, উনি গার্লস গাইডে কাজ করতেন। উনি এখন বয়স হয়ে গেছে অনেক। তো ওনার বাড়িতে অনেকবারই গেছি, উনিও টিভিতে আসে। উনি বলেন যখনই ডিসেম্বর মাস আসে, মালিকা খান, আপনি কি বলছেন মালিকা হ্যাঁ খান? মালিকা হ্যাঁ খান, ইয়েস। হ্যাঁ পাইছি আমি নাম, হ্যাঁ, ওনার নাম পাওয়া গেছে, মালিকা খান। হ্যাঁ উইথ সুফিয়া কামাল সাপোর্ট, সিডব্লিউআরসি তে হ্যাঁ কাজ করতেন, ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি 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 নিজের হাতে অনেক অনেক বীরাঙ্গনা দেখে কাজ করেছেন, বীরাঙ্গনা যারা অন্তঃসত্ত্বা হয়েছিল দেখেছেন। তো উনি বলেন যখনই ডিসেম্বর মাস আসে, তখনই ওনার বাড়িতে অনেকে আসে। এসব বীরাঙ্গনারা ফর্চুনেটলি তাদের বিয়ে হয়েছে, তাদের সংসার হয়েছে, সবই হয়েছে। হ্যাঁ, কিন্তু তারা কোনোদিন তাদের এই গোপন বিষয়টি তাদের পার্টনার সাথে কোনোদিন শেয়ার করেনি। এখন উনি বলে ডিসেম্বর মাসে ওনার বাড়িতে এসে দরজায় নক করে, নক করলে দরজা খুলেন, বলে কি, বলে আপা আমি একটু কাঁদতে আসছি।
বলে কি হয়েছে? কারণ কেন? বলে যে টিভিতে দেখানো হয়, যে শুরু হয় একটা কাঁপুনি শুরু হয় ওদের, টিভিতে দেখানো শুরু হয় যখন এটা হচ্ছে ওটা তখন বলে একটা কাঁপুনি হয়, তখন কথা বলার কেউ নেই, বলে বাচ্চা, চাকর, কাজের লোক, বাড়িতে স্বামী, কারোর সাথে কোনো এই জিনিসটা শেয়ার করতে পারে না, আমি আহা, একা। তো তখন দুপুরে কেউ যখন বাড়িতে নেই, ওরা চলে আসে ওনার বাড়িতে, এসে এরকম মাথা নিয়ে কিছুক্ষণ বসে এক কাপ চা খেয়ে চলে যাবে, কোনো কথা বলে না, বলে আমি জাস্ট একটু কাঁদতে আসছি। তো বললো যে এখনো আমি বেঁচে আছি, তাই ওরা আসছে, ওরাও বেঁচে আছে, দুদিন পর ওরাও থাকবে না, আমিও থাকবো না। তো এই যে আমাদের যে কোনো অরাল হিস্ট্রি নাই, কিছু নাই, আস্তে আস্তে জিনিসটা চলে যাচ্ছে। তা আমার বই আমি চেষ্টা করেছি যতটুকু খবর নেয়ার এখানে, যে কতজন যুদ্ধ শিশু মারা দেখান এখন পাওয়া যাচ্ছে, বা আদৌ সে স্বীকার করে কিনা, বা ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে এইটা। আবার আরো একটা ইন্টারেস্টিং জিনিস এবং দুঃখজনক জিনিস, বাংলাদেশের আর্কাইভসে কোনো ডকুমেন্টস নাই। বাংলাদেশ থেকে যে নিয়ে আসা হয়েছে, যে শরাফতুল্লাহ, যেখানে বাচ্চাদের ওজন, বাচ্চাদের নাম, এগুলো কিন্তু আমি কানেডিয়ান আর্কাইভস থেকে এনেছি। কানেডিয়ান আর্কাইভসে আছে, বাংলাদেশের আর্কাইভসে নাই। বাংলাদেশের শিশু ভবন, যেখানে একটা রেজিস্ট্রি আছে, সেটা আমি ফটো দিয়েছি, বইয়ের মধ্যে আছে। সেই ফটোতে সেখানে নাম আছে ওদের, এই কলম্বে বাবাদের নাম ছিল না, জিজ্ঞেস করতে পারেন, ওরা বিব্রত বোধ করবে, তাই ওদের বাবার নাম জিজ্ঞেস করা হয় না, এখানে So, আপনি বাচ্চার কিন্তু ওজন। একটা চমৎকার আমরা উই আর টাচড অ্যাকচুয়ালি ইউ ডিড উই আর থ্রু ইউ অ্যাকচুয়ালি উই আর পেইং রেসপেক্ট টু দোজ টিয়ার্স। হ্যাঁ, তো এখন ওরা ওদিকে ইতিহাসটা জানার কোনো সুযোগ নেই আর কি। আমি যেটা বলছিলাম যে আমাদের খুব ইনডিফারেন্ট, কারণ আমরা অনেক কিছু বলি, যুদ্ধের চেতনা নিয়ে কথা বলি, কিন্তু ফল আউট অফ দ্য ওয়ার, ইংরেজিতে যেটা বলে, যুদ্ধের ফলশ্রুতিতে যা হলো, এই সাইডটা সমাজবিজ্ঞানী বলেন, ঐতিহাসিক বলেন, সবাই ইগনোর করেছে। কেন ইগনোর করেছে? ইটস কমফোর্টেবল, উই আর ভেরি কমফোর্টেবল উইদাউট দ্যাম, এরকম। এই যে যে খবরের যে- যে যে কাগজে মোটা দাগের যেখানে ফাঁক থাকে, মোটা দাগে একটা রং তুলি দিয়ে, মোটা রঙের একটা তুলি নিয়ে ওই জায়গাটা আমরা রং করে দিই। দিস ইজ রং। অথচ বলার সময় কিন্তু আমরা বলি এত লোক মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, এটা আমরা বলি, এটা রেফারেন্স দিই, কিন্তু তারা কোথায়, কি হচ্ছে কি না, আমাদের দায়িত্ব কি, আমাদের কোনো কোনো জবাবদিহিতা নাই। যেমন যুদ্ধ শিশু যে বিদেশে অনেকে আছে, আমাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করা হচ্ছে আমরা কি করতে পারি। আমি বললাম আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন যুদ্ধ শিশু, যারা কানাডাতে যারা বিব্রত হচ্ছে আমি তাদের সম্পর্কে বলবো, প্রয়োজনে বড় আপনি তারা কিন্তু অ্যানোনামাস করেন। বিব্রত ইয়েস, বোধ করে না, থ্যাংক ইউ। তারা প্রয়োজনে কিন্তু অ্যানোনামাস বিব্রত করেন, বোধ স্টোরি করে না। অ্যাভয়েড করেন, অ্যানোনামাস স্টোরি হ্যাঁ, আসতে হবে। এবং কোন স্টোরি আমি ফেক। আমি 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 সবসময় জিজ্ঞেস করি ওদেরকে, যে ওরা বলে উই হ্যাভ নো সেন্স অফ এম্বারেসমেন্ট অ্যাবাউট ইট, আই এম ওয়ার ভিকটিম, মাই ব্রাদার ওয়াজ রেপড এন্ড আই ওয়াজ বোর্ন এজ আ রেজাল্ট অফ রেপ। পরিষ্কারভাবে বলে, পরিষ্কারভাবে, কোনো ধরনের বিব্রত বোধ করে না। আচ্ছা, তো এবার একটু তারা আসি তো ইজি। মোস্তফা। মোস্তফা, এবার একটু আসি তাহলে আপনার এই 15 জন শিশুর যে গল্প, ওইটা আমরা 10 মিনিটস একটু গল্পটা শুনি, কারণ এটা তো হ্যাঁ, বই হ্যাঁ, পড়তে হবে। দর্শকদের জন্য অবশ্যই বইটা দেখবেন, না পারলে মোস্তফা ভাইয়ের সাথে যোগাযোগ হ্যাঁ, করেন। বইটাতে উনি অবশ্যই আমার সঙ্গে ভদ্রভাবে যোগাযোগ ফ্রি করে, আমি কপি বলবো দিয়ে দিবেন, কিভাবে। পয়সা নিয়ে কোনো ব্যাপার নাই, ডোন্ট ওয়ারি বাংলা অ্যাবাউট ইট। ইংরেজি দুটাতেই আছে, দুটাতে ইংলিশটার আছে। নামটা কাইন্ডলি। আচ্ছা, একটা ছেলে আমি বলি, একটা ছেলেকে, আমি টরন্টোতে থাকে সে, ওকে আমি জিজ্ঞেস করছিলাম যদি তোমার মাকে যদি তুমি দেখা হয়, তাহলে তুমি হোয়াট উড বি ইয়ার রিয়াকশন। বলে ডু ইউ মিন মাই মাদার অর বায়োলজিক্যাল মাদার? ও বলে আমার বায়োলজিক্যাল মাদার, হলো একজন আছেন মাদার, অ্যান্ড দ্য মাদার আই নো ইজ দ্য ওয়ান হু রেজড মি। অর্থাৎ ক্যানাডার যে মা আছেন, উনিকে আমি মা বলি, বিকজ শি রেজড মি। আমি চোখ খুলে যাকে দেখেছি উনি, ওর বয়স 3 মাসও ছিল না। তো বলে শি ইজ মাই মাদার, বাট আই হ্যাভ বায়োলজিক্যাল মাদার, এন্ড আমি তাকে প্রথমে সর্বপ্রথম ধন্যবাদ দেবো। আমি বললাম যে কেন ধন্যবাদ দেবো? বলে দেখে শি ডিডন্ট কিল মি, যে অ্যাবর্শন করে নাই, বলে তার জন্য আমি খুব দেবো। তা বলে প্রথমে আমি ভেরি সরি বলবো, আই এম ভেরি সরি। আমি বলছি কেন? ফর হোয়াট হি হ্যাড টু গো থ্রু, যে আপনি যে অবস্থা ছিল এই অবস্থা, এন্ড সেকেন্ডলি আই উইল থ্যাংক ইউ প্রফিউজলি ফর নট কিলিং মি। চিন্তা করেন কি ধরনের সেটা অনুভূতি তার মার প্রতি। আপনি যদি হ্যাঁ, একটু স্ট্যাটাসটা বলেন, যে মানে ওরা পড়াশোনা করেছে। আমি বাই দ্য ওয়ে আপনার সাথে গল্প করতে প্রথমেই বলি দর্শকদের, আমার কথা বলার চান্স নাই। আমি কনকর্ডিয়া তখন পিএইচডি করছি, প্রথম দিকেই আমার মনে আছে, ক্রস করছি রাস্তায়, একজন মহিলাকে এগিয়ে যাচ্ছে, আমি হাত ধরলাম। প্রথম প্রথম আসছি বাংলাদেশ থেকে, জানি তো, মনে হয় হাত ধরি। বললো, আই তুই কোথেকে? বাংলাদেশ থেকে। আর তখন বললো ওয়ার চাইল্ড। হ্যাঁ, আমি তো, আমার কাছে একটা ওয়ার ও, চাইল্ড ক্যারেক্টার আমার হ্যাঁ, মনে ইউ নেই। শুড হ্যাভ টেকেন। আচ্ছা, যাই হোক। তো তো তারপরে ব্যাপারটা হলো, ওদেরকে জিজ্ঞেস করলে ওর সাংঘাতিক ভাবে ফিল্ড। আর একটা মেয়ে টরন্টোতে আছে এখন, ইন্টারন্যাশনাল ঘুরে বিভিন্ন জায়গায়, শি ইজ এ টিচার, ভেরি সাকসেসফুল টিচার। ওরা বাংলাদেশে সবসময় কিন্তু টাকা দেয় ওই মিশনারিজ চ্যারিটিতে, এখনো টাকা পয়সা দিয়ে যায়। চ্যারিটি ওদের মধ্যে বিল্ট ইন, বিকজ ওদের প্যারেন্টসরা দিত, ওরা দেয়। আচ্ছা, তারপরে ওকে জিজ্ঞেস করলাম, ও বলে আমাকে জিজ্ঞেস করে বলে ডোন্ট ইউ, আমাকে কেন ইয়ে করা হয়েছিল, পরিত্যাগ করা হয়েছিল? তাই আমি বললাম, বলে ডোন্ট ইউ নো শি হ্যাড নো চয়েস? বলে ডোন্ট ইউ নো
দ্যাট ওই দেশে সিঙ্গেল উইমেনকে কেউ যদি জবরদস্তিমূলক গর্ভধারণ করে তার কোনো চয়েস নাই। সো আই ডোন্ট হোল্ড এনিথিং এগেইনস্ট হার, শি হ্যাড নো চয়েস। এবং আমি থ্যাংক যে তারা আমাকে মেরে ফেলে দেয়। ওরা জানে যে অ্যাবর্শন করে মারা হয়েছে, মিসক্যারেজ হয়েছে, সবকিছু হয়েছে। তো আমি তো আগে যেটা বলছিলাম, যারা বেঁচে আছে দে ভেরি রিজিলিয়েন্ট, ভেরি স্ট্রং, যদিও ফ্রেইল ছিল, স্ট্রং এনাফ টু বি বোর্ন। তাই এইভাবে দেখতে হবে আমাদেরকে। তা যাই হোক, ওরা বাংলাদেশে, আমি কয়েক বছর আগে আমার সাথে একটা মেয়ে গিয়েছিল মন্ট্রিয়লে, শি ইজ এ টিচার, ভেরি সাকসেসফুল টিচার, ও শ্যামা হার্ট। ও ও গিয়েছিল ওখানে, ওকে আমি নিয়ে শিশু ভবনে গিয়েছিলাম, ওখানে দেখেছি ওকে মুক্তিযুদ্ধে জাদুঘরে সম্মাননা দেওয়া হয়েছে। তো সে রিক্সা চড়তে চাচ্ছিল, অনেক কিছু বলে দিস ইজ ওয়্যার আই ওয়াজ বর্ন। তারপরে ওখানে অনেক টয় নিয়ে গেছে, এক বাক্স খেলনা নিয়ে গেছে, বলে দে আর মাই সিবলিংস, ওখানে যারা ছিল তখন অরফান, বলে দে আর মাই সিবলিংস, দিস ইজ ওয়্যার আই ওয়াজ বর্ন। তারপর আমাকে বলতেছে, মোস্তফা আমাকে যদি আমার বাবা মারা না নিয়ে যেত কানাডা, তাহলে আমি এই ধরনের একটা ফিলিংস আর কি। আপনার কথাটা মিউট ভেরি, হয়ে গেছে। তাহলে তাহলে আমার বাবা যদি না নিত তাহলে কি বললো, কি বলেছিল? তাহলে আই ডোন্ট নো ওয়্যার আই উড হ্যাভ বিন টুডে, আমি আজকে কোথায় থাকতাম আমি জানি না। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। When she became very emotional, she was hugging those babies ওখানে যারা আছে, এরা এরা তো আর বেবিজ না, বাট জাস্ট orphans, you know. বাট সবচেয়ে ইন্টারেস্টিং, ওরা এখনো টু দিস ডে সবাই কিন্তু ওখানে চ্যারিটি টাকা দেয়, বিকজ ওটাই ওর হোম মনে করে, দিস ইজ মাই হোপ। একটা ছেলে আসছে, এখনো যায় নাই বাংলাদেশে। আমি বলি তুমি বাংলাদেশে যাবে, বলো যাও না কেন? বলে আই হ্যাভ, বলে আমি তো আইডিয়াটা তো কাউন্ট করি নাই এখনো, ইয়ে করি নাই, কাউন্ট আউট করে নাই, আমি স্টিল, আমি হুম। যাবো কোন সময় তোমাকে যাবো। আহ, এখন ওরা 53 years old, লাইক হুম। 72-তে জন্ম So হয়েছে। they have their own আহ, family or life already, মানে যারা এই বিয়ে বিষয়। করেছে, যে জীবনের মধ্যে দুজন মারা গেছে, একজন হার্ট অ্যাটাকে মারা গেছে, আর একজন আত্মহত্যা করেছে। আত্মহত্যা করাটা ভেরি ট্র্যাজিক। ওর মা হলো ইয়েতে থাকে, ওরা প্যারেন্টসরা থাকে ইয়েতে, সাসক্যাচুয়ানে। আই ওয়েন্ট দেয়ার এন্ড টক টু দেম। ওর মা যখন মারা গেল, তারপরে আমি যখন বাবা লিখছিলাম, তখন আমি লিখেছিলাম যে শি কিলড হারসেলফ, সুইসাইড করেছে। তখন ওর মা আমাকে বল, বাট বাই দ্য ওয়ে, বইটা লেখার সময় আমি ওদের সঙ্গে এগ্রিমেন্ট করেছিলাম, আমি যা লিখি সেটা তোমাদেরকে দেখাবো, দে হ্যাভ টু এন্ডোর্স ইট, বিকজ ইটস ভেরি স্পর্শকাতর বিষয়, ভেরি পার্সোনাল। হ্যাঁ, তো ও আমাকে বলছিল আমাকে দেখাবে, তখন আমি লিখেছিলাম যে সে সে সুইসাইড করেছে আর কি, আমি লিখেছিলাম। হ্যাঁ, তো ওই আমাকে বলেছে, পাঠিয়েছে ইনফরমেশন। তখন আমাকে ফোন করে বলে যে মুস্তাফা, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আমি বললাম যে কেন? বলে নো, মাই ডটার ডিডন্ট কিল হারসেলফ। আমি বললাম তাহলে কি হয়েছিল? বলে শি ফাউন্ড পিস বাই টার্মিনেটিং হার লাইফ। মানে একই কথা, সে নিজে টার্মিনেট করেছে তার লাইফটা, টার্মিনেট করে পিস পেয়েছে, বিকজ শি ওয়াজ ইন অ্যাগনি, শি ওয়াজ ইন পেইন, এন্ড দ্যাট শি টার্মিনেটেড হার লাইফ। মানে আরেকটা, আমরা যেমন বলি না, তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন, তিনি আর আমাদের সাথে নেই। হ্যাঁ, তিনি বাট এই অনন্তকাল। স্টোরিটা তো আপনি যেহেতু জানেন, উইথ ডিসক্লেমার, যে এটা তো নট রিলেটেড টু বাংলাদেশ আইডেন্টিটি, ইট ওয়াজ রিলেটেড টু সামথিং এলস, রাইট, ইন লাইফ। চলো, এটা এটা এখানে ওর নাম ছিল রানী। রানী, রানীর কথাই বলছি। ও সুইসাইড করেছে, এবং সুইসাইড করেছে কেন জানেন? সুইসাইড করেছে বিকজ 16 বছর বয়স যখন ওর, তখন ওকে এরশাদ সাহেব যখন দুইটা অরফানেজ খুলেছিলেন শ্রীপুরে, এরশাদ সাহেবের আমলে, তখন উনি শোকেস করার জন্য বিভিন্ন দেশ থেকে অ্যাডপশন যারা করেছে নিয়ে গেছিলেন। তো কানাডীয় এই গ্রুপকে উনি যোগাযোগ করেছিলেন হাইকমিশনের মাধ্যমে। তো ওরা নিয়ে গেছিল কয়েকজন যুদ্ধ শিশুকে নিয়ে গেছিল, তার জন্য 5 জন যুদ্ধ শিশুকে নিয়ে গেছিল। আরো বাংলাদেশ থেকে তো আগে থেকেও অরফানস অ্যাডপ্টেড হয় এখানে, আরো কয়েকজন, 43 জন গিয়েছিল, এরা সবই বাংলাদেশে, কিন্তু 4 জন 5 জন ছিল যুদ্ধ শিশু। 72-তে জন্ম হয়েছে, 89-এ নিয়ে গেছিল ওদেরকে, এরশাদ সাহেবের ফলের আগে। দেখে ওই যেখানে ওদের জন্ম হয়েছে সেখানে একটা রেজিস্ট্রি বই আছে, রেজিস্ট্রি বই ওর নাম আছে, ওর 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 মার নাম আছে এবং ওর নাম আছে। তো ওটা দেখে হঠাৎ করে শি টার্ন অ্যারাউন্ড, ওর ক্যানাডিয়ান মার সাথে ছিলেন প্রেগনেন্সি, তো ও আই হ্যাভ অ্যানাদার মাদার, আই হ্যাভ অ্যানাদার মাদার, ও চিৎকার দেওয়া শুরু করেছে। ও আই স মাই নেভার নোন মাদার। সে মনে করে যে সে ওর নেভার নোন মাদার, যে মাকে কখনো চিনতো না, ওই মাকে দেখেছে। এরপর থেকে 16 বছর পর, তারপর সে একটা কবিতা লিখেছিল, সুন্দর, বুড়িগঙ্গা গিয়েছিল ওরা দেখতে, ওখানে বসে একটা কবিতা লিখেছিল, ও মাদার আই হ্যাভ কাম ব্যাক, এরকম একটা সুন্দর কবিতা, আমার বই আছে ওটা। ওই কবিতাটা লেখার পরে, তারপর থেকে সে কুইন্স ইউনিভার্সিটি যখন গেল 2 বছর পর পড়তে গেল এখানে কুইন্স ইউনিভার্সিটিতে, তখন ওর নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তারপরে সে অনেক সাফার করলো, তখন বিভিন্ন ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো, তখন ডাক্তাররা বললো ওর বাইপোলার ডিসঅর্ডার হয়েছে। বাইপোলার ডিসঅর্ডার অর্থাৎ এক ধরনের ডিপ্রেশন। এন্ড ডিপ্রেশনটা কি হয়েছে, ওর মনের ভিতরে একটা ভীতি ঢুকেছে যে she was abandoned at birth and she could be abandoned again। এই যে একটা ফিলিং, এটা she couldn't take it anymore। তারপর ওকে ইনস্টিটিউশনে ভর্তি করছে, ইনস্টিটিউশনতে পালায় চলে যেত, আবার যেত,
পুলিশ ধরে নিয়ে আসতো, আবার বহু কষ্টে একসময় সি কিল্ড হারসেলফ। তখন আমি লিখেছিলাম, তখন মা বলে যে নো, শি ওয়াজ ইন পেইন এন্ড শি টার্মিনেটেড হার লাইফ। সে হ্যাঁ, নিজেই নিজের লাইফ শেষ করেছে। তো বল মানে ওই যে সে সুইসাইড করেছে এই কথাটা সে আমাকে বলতে দিল না, না। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, বাট এটা আপনার বইয়ে আছে, এই গল্পগুলো আছে? হ্যাঁ, পুরা গল্পটা আছে, পুরো। আমি তো এখানে একটা চ্যাপ্টারই আছে প্যারেন্টসরা কেন অ্যাডপ্ট করলো, যেখানে কানাডায় বাচ্চা পাওয়া যায়। কারণ ওই যেমন আর আরেকটা হলো হলো বাচ্চাদের দেয়ার ভিউজ অফ হু দে আর, এবং ওরা কিভাবে, কারণ ওরা যারা অ্যাডপ্ট করেছে সবাই কিন্তু যার যার বায়োলজিক্যাল চিলড্রেন আছে, তারপরেও ওরা আরো অ্যাডপ্ট করেছে। তো একজন মাকে আমি ওই যে ফ্রেড ক্যাপুচিনো, বনিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওদের তো 22 জন, তো আমি জিজ্ঞেস করি যে হাউ মেনি আর ইউর ওন চিলড্রেন, তখন সে অফেন্ডেড হয়ে গেছে। আমাকে মুস্তাফা, ইউ হ্যাভ অফেন্ডেড মি। আমি হুম। বললাম যে আই এম সরি, আমি কি করেছি? বলে যে ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাডপশন দে আর অল আওয়ার চিলড্রেন, বলে সাম হুম। আর বায়োলজিক্যাল, সাম আর নট, বাট দে আর আওয়ার চিলড্রেন, ইউনো। তো ওরা এইভাবেই নেয় আর কি। আবার আমি যখন আলাদাভাবে সাক্ষাৎকার নিলাম বাচ্চাদের, জিজ্ঞেস করলাম তোমার ভিউজ এবং প্যারেন্টসরা, তখন ওরা বলে দে দ্য ওনলি প্যারেন্টস, বলে আই উডন্ট ট্রেড মাই প্যারেন্টস ফর $1,000,000। ইটস এন এক্সপ্রেশন যে $1,000,000 দিলেও আমি আমার ট্রেড করবো না। মানে দে আর সো ফন্ড অফ দেয়ার প্যারেন্টস, দে আপনি গ্রেটফুল টু খুবই দেয়ার প্যারেন্টস। ইন্টারেস্টিং, আপনি চমৎকার গল্প বললেন। আমার মনে হয় বইটা পড়ার জন্য অনেক সাহস লাগবে। আমি অডিয়েন্সকে বলছি, আমরা তো পলায়ন পর ভীতু একটা জাতি আসলে, এবং হ্যাঁ, ডিসগ্রেসফুল, উইথ কনভিকশন, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। আমরা আসলে অসম্মান, আমরা তো সম্মান করতে পারিনি বাচ্চাগুলোকে, মানে বাচ্চার মা। তো আসলে আমরা না সমাজের যে প্রেশার আসলে, সো এনিওয়ে আমরা ডিসগ্রেসফুল আমরা করিনি। ডোন্ট থিঙ্ক আমরা পাকিস্তানিদের পক্ষে কথা বলছি, আমরা হচ্ছে শুধু বাচ্চাদের কথা বলছি। তারা এখন কত না না, কত এটা তো বাচ্চাদের কথা। বাচ্চার কথা বলছি। এখানে কথা হচ্ছে যে, আপনি প্রশ্নটা বলি তাহলে, এই বাচ্চার এই কনফিউশনটা একটু বলেন, সবগুলো স্টোরি দর্শক যারা বইটা ডেফিনেটলি অনেকেই পড়বেন আমার ধারণা, মনে সাহস নিয়ে পড়তে হবে একটু কাইন্ডলি। আপনার কথা শুনে আমি, আগ্রহ নিয়ে পড়তে হবে আই হ্যাভ এবং ভালো। বুঝতে হবে। বুঝতে হবে একটা চ্যাপ্টার আছে যে ওরা বাংলাদেশে তাদেরকে কিভাবে দেখা হয়েছিল। যেমন তাদেরকে বলা হচ্ছে শত্রু সন্তান, খবরের কাগজে বড় বড় করে লেখা শত্রু সন্তান, কাজে খুব ঘৃণিত নিগৃহীত, তাদেরকে কেউ দেখে নাই। যেদিন যেদিন গেল খবরের কাগজের নিউজটা এইভাবে ছিল যে বাঁচা গেল, মানে ওদেরকে ইটস এভিডেন্স। কিন্তু আমি কানাডার প্রায় 40টা খবরের কাগজে দেখলাম, দেখে আমি বই দিয়েছি চ্যাপ্টারটা। কানাডাতে তাদেরকে কিভাবে আগমন করে টাইটেল দিয়েছে, কি সুন্দর একটা টাইটেল, চিলড্রেন অফ ডিসপেয়ার। চিলড্রেন ডিসপ্লে আসছে, তারপর কিভাবে এমব্রেস করে। ওরা আসার কথা ফ্লাইটে সন্ধ্যার সময়, সকাল থেকে বাবা মারা যায় বসে আছে। তখন এয়ারপোর্ট অথরিটি একটা স্ন্যাক্স কর্নার খুলে দিয়েছে, স্ন্যাক্স খাওয়ার জন্য লোক আসছে, শুনতেছে আজকে যুদ্ধ শিশু আসবে। ওরা লোক আসছে দেখতে, এক ঝিলিক দেখার জন্য, খালি দেখার জন্য। তারপর কফি খাচ্ছে খাচ্ছে, সকাল থেকে বসে আছে। একজন কিছু সাক্ষাৎকার নিচ্ছে, তুমি কেন আসছো? বলে আমি আসছি আমার মাই নেভার নোন ডটারকে আনতে, পিক আপ করতে। আই হ্যাভ নেভার সিন মাই ডটার বাট মাই নেভার নোন। খাওয়া নিয়ে আসছে, ডাইপার নিয়ে আসছে, সব নিয়ে আসছে, সকাল থেকে বসে আছে, স্যান্ডউইচ খাচ্ছে, সব ফ্রি দিয়ে দিয়েছে লোকে। কত লোক লাইন দাঁড়িয়েছে যুদ্ধ শিশুর দিকে দেখার জন্য। আর বাংলাদেশে তারা এত নিগৃহীত, চিন্তা করা যায় না, মানে এত ডিফারেন্স। তারপর বাংলাদেশে আবার এয়ার কানাডা আবার ইয়ে করেছে, এবং এয়ার ইন্ডিয়া দুজনই নিজের পয়সায় প্লেনকে অল্টারেশন করেছে সিট, মানে প্রত্যেকটা দুটো বাচ্চার জন্য একজন অ্যাটেন্ডেন্ট। মাই গুডনেস। অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, অ্যাটেন্ডেন্ট না হলে দেবে না, বিকজ আইনের কিছু নিয়ম আছে, প্রোটোকলস। এবং ওরা ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, সেই নদীকে কি টেম্পারেচার কন্ট্রোল, কত কি করতে হবে, কিভাবে, সবকিছু একটা চ্যাপ্টারই আছে ওদের জার্নিটা আর কি। কিভাবে এয়ারপোর্টে নিয়ে গেল এবং প্লেনে। তখন কানাডা থেকে কয়েকজন নার্স, উড ইউ বিলিভ, নার্স নিজের খরচে ভলান্টিয়ার করেছে টাইম, দে ওয়েন্ট টু বাংলাদেশ, ওরা অ্যাকম্পানি করার জন্য। এবং যারা অ্যাডপ্ট করেছে তাদের সন্তান আছে, এমন না যে তারা নিঃসন্তান, সন্তানের জন্য। এবং ক্যানাডার স্ট্যাটিস্টিক্স আমি দিয়েছি, তখন অ্যাডপশনের জন্য কত ছেলে মেয়ে ইয়ে ছিল, পাওয়া যেত, তারপরে ওরা বাংলাদেশ থেকে নিয়ে আসছে। ডেফিনেটলি, আমি এইটা যদি আমরা মানে ভালোকে যদি ভালো না বলি, আর এই যে আসলে কথা বলে এই ভালোত্ব, এই মহত্বটাকে, একটা মহৎ কাজকে আপনি যখন কথা বলবেন, মহত্বটা আসলে অনুভূতিটা নষ্ট হয়ে যায়। চমৎকার একটা অনুভূতি মনে হয়। স্যালুট টু দোজ মাদার্স যারা আসলে অ্যাডপ্ট করেছে, তাই না, ক্যানাডিয়ান কাপলস, ইয়া। কাপলস, কাপলস। অফকোর্স মাদার ওয়াজ দ্য, ড্যাড ওয়াজ দ্য। আপনার একটা প্রশ্ন দেবো, একটাই প্রশ্ন আমার, তারপরে আমরা শেষ করে থেকে চলে যাবো, যে হ্যাঁ, 2-3 মিনিট, sure. যে এই বাচ্চাদের সাথে কথা, আমি জানি না আপনি কথা বলতে পেরেছেন, বলেছেন আপনি কথা বলেছেন। অনেকবার তো বলেছি। এই যে ডিলেমাটা যে যারা, দে অলওয়েজ try to find their roots, and then they know that the root was so toxic, and still maybe so toxic.
এটার সাথে ডিল করা তো একটা মেন্টাল একটা স্টিগমা। হাউ ডু হ্যাঁ, দে না ডিল আমি উইথ? ওরা খুব ম্যাচিউর, কিন্তু অ্যাকচুয়ালি অনেক ম্যাচিউর হয়ে গেছে। ওরা যখন ছোট ছিল একটা জিনিস সুবিধা হয়েছে যে ওদের রং যেহেতু আমাদের মতো এবং ওদের বাবা মার রং সাদা, তখন ওরা বললো ওরা যখন ছোট ছিল তখন প্রশ্ন করতো, হাউ কাম আই লুক ডিফারেন্ট, মম হাউ কাম আই লুক ডিফারেন্ট। তো তখন ওরা বলতো, আমি বললাম, কি বলতে? ওরা বললো দেখো ওদের বয়স এত কম, আমরা বয়স উপযোগী উত্তর দিতাম। ওর বয়স যখন আস্তে আস্তে টিন এজের হতো তখন আমি বলা শুরু করলাম কি বলে, তো কিভাবে বলতাম, কিন্তু আমরা কখনো নেগেটিভ সাইডটা বলিনি, কারণ সাধারণত যারা অ্যাডাপ্ট করে তারা বার্থ মাদারকে খুব খারাপ ভাবে ইয়ে দেয়, পোর্ট্রে করে। তো এরা বলছে আমরা কোনো খারাপ না, বলছে যে ইট হ্যাপেন্ড ইন দ্য ওয়ার। তো একটা মেয়ে আমাকে বললো যে মুস্তাফা, ডোন্ট ইউ নো ইট হ্যাপেন্ড ইন বসনিয়া, ডোন্ট ইউ নো ইট হ্যাপেন্ড ইন ভিক্টোরিয়া, সো আই ডোন্ট হোল্ড এনিথিং এগেনস্ট মাই পিউটেটিভ ফাদার, বলে পিউটেটিভ মানে তো ও বলে যে নো ইট হ্যাপেন্স ইন দ্য ওয়ার। এবং আমি আমার মাকে ফুড আর কি, হ্যাঁ, সরি, দ্যাটস আ গুড হ্যাঁ, গুড ওয়ার্ড দে ইউজ, আই মিন ঘৃণা এবং সবচেয়ে আইডেন্টিফাইড ডিকশনারিতে একদম হ্যাঁ, আইডেন্টিফাইড। হ্যাঁ, ওকে। এটা বলছি। তারপর বলে দিল আই আন্ডারস্ট্যান্ড ইট হ্যাপেন্স ইন দ্য ওয়ার, হয়। কিন্তু ওরা খুব টলারেন্ট। এবং ওরা, আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার যে পিউটেটিভ ফাদার, যে যে রেপিস্ট, তার বলে ইয়া হি শুড বি পানিশ, বাট দ্যাটস ন্যাচারাল, ইট হ্যাপেন্স ইন দ্য ওয়ার। ওরা আমাকে বরং বোঝানোর চেষ্টা করে যে এটা হয়, তুমি জানো না। ওরা অনেক পড়াশোনা করেছে, কিন্তু অনেক পড়াশোনা করেছে। এবং ওদের ওই যে যেহেতু আরেকটা জিনিস হয়েছে যে যেহেতু যারা দত্তগ্রাহী বাবা মা, দত্তগ্রাহী বাবা মা তাদেরকে এত আদর এবং লাভ এন্ড এফেকশন দিয়েছে, ওরা কখনো অভাবটা ফিল করেনি। দেখা যায় সাধারণত অ্যাডপশনে যখন ঝগড়াঝাটি হয়, বাচ্চাদের সঙ্গে বনিবনা হয় না, তখন বলে ইউ আর নট মাই রিয়েল মাদার, এরকম একটা কিছু বলে। ওরা কখনো বলার সুযোগ হয় না, বিকজ ওরা সো মাচ লাভ এন্ড এফেকশন পেয়েছে। এবং এদের এদের অন্য ধরনের মেন্টালিটি, বা কেন ওরা অন্য অন্য দেশ থেকে নিয়ে আসছে। ভাই বোনরা সবসময় একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্টে, মাল্টি রেশিয়াল এনভায়রনমেন্টে বড় হচ্ছে। ওই যে ফ্রেড কাপুচিনো, ওদের বাচ্চাটার 11 জন ন্যাশনালিটি আছে, 11টা দেশ থেকে নিয়ে আসছে, ইনক্লুডিং পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব। তো ভাই বোন কত দেশি। ওরা বললো আমরা প্রত্যেক দেশের ফ্ল্যাগ আছে আমাদের বাসায়, তারপর মাল্টিকালচারাল ডে করে ওরা। তারপর আমরা আমাদের বাসাটা একটা ইউনাইটেড নেশনস এর মতো। তারপর আমাদের মধ্যে রেসপেক্ট ফর, হ্যাঁ বলে, রেসপেক্ট ফর আদার কালচার। তারপর ওরা বলতো যে যখন আমি যে আমার জন্মদিনে আমাকে বলতে হতো মাই, আমি আমি যে দেশ থেকে আসছি বা যেখানে আমার জন্য সে দেশের ব্যাকগ্রাউন্ড, সো ইউজ টু এনলাইটেন ইচ আদার। ওরা খুব টলারেন্ট। এবং বাংলাদেশি কাগজ ডকুমেন্টস যে বাসায় আছে, বাংলাদেশি ইয়ে কালচারাল তো আপনার আর্টিফ্যাক্টস। প্রশ্নটা আপনি সেটা উত্তরটা দিলেন, আমরা যেভাবে ইন্টারপ্রেট করলাম সেটা হচ্ছে যে তাদের ডিলেমা ছিল, কিন্তু কথা হচ্ছে যে ওই মানুষগুলো টক্সিক ছিল হয়তো বা অ্যারাউন্ড বিকজ অফ দেয়ার লিমিটেশন অফ আন্ডারস্ট্যান্ডিং এডুকেশন, দেয়ার রিলিজিয়াস whatever, religious lack of religious understanding, openness, whatever it is, culture continues in your blood. They have to, they have to know about their culture, they have to know about, যেটা বললেন, সে যদি যে দেশ থেকে যারা আসে মাল্টিকালচার, জ্যামাইকা থেকে যে আসছে, উত্তর কোরিয়া থেকে যে আসছে, রোয়ান্ডা থেকে যে আসছে, ওদেরকে বলতো। তাকে জানতে এবং হবে। ওদেরকে সবসময় বলতো যে ওরা ওরা আবার ইয়ে করতো যে মানে জানো, নো অ্যাবাউট ইউর সেলফ, ইউর কালচার কি হয়েছে, মানে রিয়েলিটি আর কি, রিয়েলিস্টিক্যালি যা হয় সেটা। তো আমার মেয়েটা আমাকে বারবার বলো, ডিড ইউ সি হোয়াট হ্যাপেন ইন বসনিয়া, আমাকে বলে এটা ভিয়েতনাম, কম্বোডিয়া, এখানে তুমি ডোন্ট ইউ নো অ্যাবাউট দ্য কমফর্ট উইমেন নিয়েতে। তো ওর মাকে কিন্তু রেসপেক্ট করে, কারণ সাধারণত এখানে যখন অ্যাডপশন করে তখন ওর মাকে ওরা খারাপ দেখায় এবং মার উপরে রাগ থাকে, ওয়াই ডিড ইউ গিভ মি আপ, ইউনো, এরকম একটা বলে যে আমাকে গিভ আপ করলে কেন, এরকম। কিন্তু এরা এরকম খুব নেই, বিকজ দে নো দ্য হিস্ট্রি, কনটেক্সটটা জানে আর কি। বাংলাদেশে যেটা করতে পারতো আমাদের যারা লেখালেখি করেন, বা তারা যদি এটা লিখতে পারতো একটা পজিটিভ সাইডে, কিন্তু আমাদের কাছে এটা এত স্পর্শকাতর, এটা নিয়ে কেউ ধরতে চায় না, সমাজবিজ্ঞানরা ধরে না, সরায় দেয়। এই যে নিশ্চুপতা, এটার জন্য রেসপন্সিবল তো ইয়েরা, আসলে তো কোনো আমরাই কিছুই নাই। না, আপনি কি এবং সত্য আমাকে কথাই বলা বলছেন। হচ্ছিল এই বইটা যদি ছোটদের করে বইটা যদি ইয়ে করা হতো, স্কুল বোর্ডে দেওয়া হতো, তাহলে জানতে পারছে না। কারণ আমি যখন প্রেজেন্টেশন দিতে গেলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে, ফার্স্ট ইয়ার বাচ্চাদের কাছে, ওরা কিন্তু কিছুই জানে না যুদ্ধ শিশু কি, যুদ্ধ অনাথ কিছু কিছুই জানে না, যুদ্ধ শিশু কিছু। তাদেরকে মনে ওরা করে হচ্ছে, যার আপনি বললেন না, তাদেরকে মানে মানে বাংলাদেশে পিগ এর বাচ্চা মনে করে আর কি, মানে মনে করে যে মানুষই না, মানে বি লোয়ার দেন হিউম্যান। এটা হ্যাঁ, এটা তো ঠিক না। বাট শো ইউর এক্সাম্পল, দে আর সুপার হিউম্যান, দে আর নট সাব এই হিউম্যান। এই যে যে শ্যামাহার্ট ইজ এ ভেরি সাকসেসফুল টিচার। আরেকটা মেয়ে ভেরি সাকসেসফুল টিচার। ইয়েতে কিচেনের একটা ছেলে আছে, বিরাট রিয়েল এস্টেট বিজনেস, বিরাট 50 জনের উপরে ওর এমপ্লয়ি আছে, বিরাট চাকরি করছে। তো সবসময় বলে ও গিয়েছিল বাংলাদেশে, পান্না কায়সার ওকে হেল্প করছে, নাগরিকত্ব নিয়েছে, এখানে ট্যাটু করেছে, ওর নাম বইয়ে ফটো আছে। তার মানে নাম দিলে কেন? তুমি তো, ও ক্যানাডিয়ান সিটিজেনশিপ নিয়েছে, সে বাংলাদেশি সিটিজেনশিপ। আমি বললাম এটা কেন? বলে মুস্তাফা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি সিম্বলিক্যালি।
well I don't need it but it's symbolically it's important এখানে পার্মানেন্টলি ট্যাটু করেছে সে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে এই ফিলিংসটা আছে। তারপরে একটা ছেলের নাম হলো ওনিল। হ্যাঁ, আহ, অনিল। হ্যাঁ, আবার অনেকে ওনিল মানে আইরিশ স্পেলিং করে, তখন সে রেগে যায়। তাই আমি বললাম যে কেন, বলে নো দ্যাটস নট মাই মাদার গেভ মি, বাংলাদেশ যে নাম দিয়েছে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু প্রনাউন্স ইট। ওটা হলো অনিল, জাস্ট ও এন আই এল। আর এখানে অনেকে বলে অনিল, মানে ইয়ে অনিল, অনিল, আইরিশ। অনিল যেটা আমরা বলি অনিল। তো অনিল মানে হ্যাঁ, আমরা হচ্ছে তো যে অনিল, ও ও এন আই এল, আর ওটা ও নিল, ও অ্যাপোস্ট্রফি এস এন ই আই এল। ওকে, আমরা শেষ তো করবো তখন সে খেপে তবে। যায়। ও খেপার কারণটা হলো ওর সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট, বাংলাদেশের সেন্টিমেন্টাল কাছে আছে। ওই তো যে বললো যে আপনার ইটস সিম্বলিক্যালি হোপটা, চিহ্নটুকু বাঙালি, মানে আসলে তো এটা তো মানে হাউ ডু ইউ সে, ওই যে এনভায়রনমেন্ট থেকে তো ওই পরিচয়টা আর কি, রুটের যে পরিচয়টা হোক না ওটা ফেক, অন্য কারো দেওয়ার নাম, কাগজে দেওয়ার নাম অনিল, আর যেভাবেই হোক ওটা আঁকড়ে ধরে থাকতে চাই, এটা তো আসলে ওইটাই ধরেছে, এবং ওইটাই বললো দিস ইজ দ্য নেম আই ওয়াজ গিভেন, আই ওয়ান্ট টু কিপ ইট। ইন্টারেস্টিং। এই আর কি। অনেক চিন্তা খোরাক দিলেন আপনি। অ্যাডাপ্টেশন হয়েছে, তাদেরকে নতুন বাসা দেওয়া হয়েছিল, কিন্তু সব অ্যান্সার দেওয়া হয়নি, কিন্তু তারা অ্যান্সার গুলো বের করে নিয়েছে বিকজ ইন কানাডা। যারা লাকি তারা এই সুপার হিউম্যান হতে পেরেছে। যারা আমরা সে কত না Done জানা very বাচ্চার well. গল্প, ডেফিনেটলি অনেক না জানা বাচ্চার গল্প জানি, যারা আসলে হারিয়ে গেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, ভ্রূণ হত্যা করা হয়েছে। আত্মপরিচয় দিতে পারে না, বাংলাদেশে আছে আত্মপরিচয় দিতে পারে না। আর তো বাংলাদেশেও আছে, আত্মপরিচয় দিতে পারে না, সোশ্যালি তো ডেফিনেটলি অনেক নিচে আছে, ডেফিনেটলি এই পরিচয় তো সে পাবে না। ও ইয়া, অনেকে হয়তো প্রস্টিটিউশনে চলে গেছে, অনেকে ডোমেস্টিক কাছে, ইউ ডোন্ট নো, অনেকে। এটা বাট সো আমি এনকারেজ করবো রিডার্সদেরকে বইটার জন্য পড়ার জন্য, না, ইটস আপনাকে আমি অ্যাভেলেবল লাস্ট ইন কমেন্টটা অনলাইন। শুনবো, লাস্ট কমেন্টটা এখনো যাইনি, আমি লাস্ট কমেন্টটা এখনই শুনবো আমরা। সেটা হচ্ছে যে আমরা সেটাই, যে উম, আপনার লাস্ট কমেন্টটা, যে এই বইটা আমরা আমার, সো হোয়াটস নেক্সট, বিকজ ফ্রম ইউর লাইক হোয়াট ইউ থিঙ্ক লাইক ফর irrespective of, there is no political statement, underlying statement on this. This is about um, holding up to your identity and taking responsibility basically. আমরা যদি সাইলেন্স করে দিই, যেটা আমরা দেখছিলাম, যে এই বাচ্চাগুলোকে যদি আমরা অস্বীকার করি, ইরেজ করে দিই আমার মেমোরি থেকে, আমার আইডেন্টিটি থেকে, ইট ডাজ নট ম্যাটার, বিকজ আল্লাহর দুনিয়ায় কিন্তু, আল্লাহর রাস্তায় কিন্তু তাদের নাম লেখা হয়ে গেছে, দে অ্যাকচুয়ালি এক্সিস্ট। আপনার একটা লাস্ট করা কমেন্ট। যেত, মুভ মনে হয়েছিল, অনেকে কথা বলা হচ্ছিল তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য যদি তারা চায়। অনেকে আছে হয়তো দে ডোন্ট কেয়ার, আর কোনো ইনসেন্টিভ, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ তো থাকার কথা না। বাট ওরাও আগ্রহ হবে। আমি বলছিলাম যে সরকারকে বিভিন্ন সময় ইন্টারভিউ সাজেস্ট করেছিলাম, বিভিন্ন ইন্টারভিউয়ে, বিটিভিতেও বলছি, যে যদি সম্ভব হয় একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, যে আমরা জানতে চাচ্ছি আপনি কি যুদ্ধ শিশু না, দেন কোয়েশ্চেনিয়ার প্রিপেয়ার করো সো দ্যাট ইউ ক্যান অথেন্টিকেট যুদ্ধ শিশু কিনা। তারপরে হয়তো তাদেরকে এনে একটা 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 সম্মাননা দেওয়া যেতে পারে, বা একটা প্রোগ্রাম করা যেতে পারে। কারণ আমি আমি অনেক সময় চিঠি পাই, উনি এই বই পাবলিশ হয়, ইংলিশ বইটা পাবলিশ হওয়ার পরে আমেরিকাতে এবং অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে, ফিনল্যান্ড থেকে, নরওয়ে থেকে অনেকে বলে আই ওয়াজ অ্যাডপ্টেড এই সময়। পরে আমি অনেক সময় দেখি বয়সের সাথে মিলে না, হয়তো যুদ্ধ শিশু না, কিন্তু দে আর স্টিল এন অরফান, তো যুদ্ধ শিশু কিনা এইগুলো করা যেতে পারে। কিন্তু যুদ্ধ শিশুটা আমাদের সাথে নেগেটিভ কনোটেশন রয়ে গেছে, তো সেই জন্য এই জিনিসটা দূর করতে হবে। তো অর্থাৎ আমাদেরকে আরো আলোকিত হতে হবে। আমরা অত আলোকিত হইনি, কিন্তু জাস্ট বলার জন্য বলা হয়, কিন্তু ইন রিয়ালিটি উই আর নট আলোকিত। নিশ্চুপতাটা রয়ে গেছে, সামাজিক নিশ্চুপতা, কেউ বলে না, ফিস ফিস করে কথা বলে এটা এই বিষয়ে। আর সেটা কথা এইটা বলতে দূর হবে করতে বেশি হবে। করে, আপনার মতো কথা বলতে হবে ডেফিনেটলি, আপনার মাধ্যমে সাহস পাবে মানুষ। আপনি বলেছিলেন লাস্ট কমেন্ট, তারপরে আমি প্রশ্নটা ভালোভাবে বলি যে টু বি স্পেসিফিক, আমরা পরবর্তী আবার আপনার সাথে বসবো নিশ্চয়ই এই গল্পটা শোনার জন্য। আপনার এনি রেসপন্স টাইম। কি, এবং অন্য আরেকটি বই আপনি লিখেছেন বলতেন, আরেকটি বইটা হ্যাঁ, কি? 71-এ ক্যানাডার কি ভূমিকা ছিল, এটা আগামী মাসে বের হচ্ছে। ও ওয়াও, ভেরি ইম্পর্টেন্ট বুক, ওয়াও। অনেক ইন্টারেস্টিং। অনেকেই জানে না কানাডা কি ভূমিকাটা ছিল, কারণ কুবেক স্বাধীনতা চাইতো, তো সরাসরি স্বাধীনতাকে এন্ডোর্স করতে পারে নাই, বাট কিভাবে করেছিল পরোক্ষভাবে, কমনওয়েলথে আসতে কিভাবে সাহায্য করেছিল, যুদ্ধের সময় কি ছিল, যুদ্ধে যারা এখানে বাংলাদেশি অর্থাৎ যারা পূর্ব পাকিস্তানি ছিল তাদের কি রিয়াকশন ছিল, ও পাকিস্তানিদের কি রিয়াকশন নাইস, ছিল। নাইস, উই ওয়ান্ট ভেরি টু নো নাইস, অ্যাবাউট ইট রিয়েলি। হ্যাঁ, ইটস বিশেষ করে পাকিস্তানি, অনেক হ্যাঁ, বড়, প্রায় 700 পাতার ইন্টারেস্টিং। বই। হ্যাঁ, ওয়াও, ওয়াও। এন্ড তখন ইজ ভেরি ভেরি গুড। টিজার, তখন তো ট্রুডোর বাবা ছিলেন, পিয়ার ট্রুডো ছিলেন, হ্যাঁ, এবং উনি সাপোর্টিভ ফেয়ার ছিলেন। গেট। হ্যাঁ, দ্য ভেরি ওকে। সাপোর্ট, কিন্তু অন্য আঙ্গিকে, মানে দেশ ভেঙে আরেকটা দেশ হোক না, ওরা সাপোর্টিভ ছিল যে বাংলাদেশি যে হেড অফ দ্য স্টেট হবেন, বঙ্গবন্ধু হবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ওই ও ধরনের নাইস, নাইস। আর বললে না, এটা এটা নিয়ে আমরা আরেকদিন গল্প করতে পারবো নিশ্চয়ই, ওই বইটা নিয়ে অবশ্যই। আমার কাছে খুবই ভালো লাগলো। বইটার এনি কথা শুনেই টাইম। মনে হচ্ছে ইন্টারেস্টিং, অনেক তথ্য আছে যেটা আমার জানতে হবে। তো ঠিক আছে, এই বইটা নিয়ে
যুদ্ধ শিশুদের নিয়ে আপনি বলেছেন, হ্যাঁ, সম্ভবত আপনি বলছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা এরকম একটা 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 ইনস্টিটিউশন, একটা বডি খোলা উচিত কোথাও, ফরেন অ্যাফেয়ার্স যে দে শুড থিঙ্ক হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু হাউ টু, মানে নিজের মানে দায়টা মুক্তিযুদ্ধ থেকে। মন্ত্রণালয় করতে পারে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তো দায়িত্ব আছে যুদ্ধ রিলেটেড, তো এটা তো যুদ্ধের ফলশ্রুতিতে যে হয়েছিল। যে কাজে এটা তো রাজনীতি না এনে এটা যদি একটা সোশ্যাল ইস্যুস হিসাবে নিয়ে যায়, দ্য ফল আউট অফ দ্য ওয়ার, যুদ্ধের সময় হয়েছে। হ্যাঁ, একদিকে যুদ্ধে আমরা জয়ী হয়েছি, কিন্তু কিছু লোক আছে মা বোনরা যারা বীরাঙ্গনা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে। হ্যাঁ, আইন ও সালিশ বিভিন্ন প্রোগ্রাম করেছে, বিভিন্ন সময় লেখালেখি করেছে, কিন্তু দেখা গেল যে সোশ্যাল, আমাদের যে স্টিগমা, এই স্টিগমাটা এত বেশি যে কেউ পরিচয় দিতে। আইন ও সালিশ একবার বলেছিল কিছু বীরাঙ্গনা দেখে, বলছে তোমরা বেরিয়ে আসো, আসছিল একটা মিটিং, পরে ওরা বাড়িতে ফেরত যেতে চায় না, কারণ ওদের যে বাবা মা বা আপনি ভাইদের কিন্তু অন্য, মানে নতুন আমি বিয়ে। ডিউ রেসপেক্ট যে ব্যাপারটা আসলে তাই আপনি, ইটস নট দ্যাট ডিফিকাল্ট আপনি যেটা বলছেন, ওটা অন্য ইস্যু, বীরাঙ্গনাদেরকে সম্মান দেওয়া। এটা হচ্ছে এই বাচ্চাগুলো তো, মানে বাচ্চাগুলোর মা বা বাবা খারাপ, মায়ের আপনি সমাজে বললেন খারাপ, না, এটা তো বাচ্চাগুলো শিশুরা খারাপ। জবরদস্তিমূলক গর্ভধারণ, এটা তো হ্যাঁ, জবরদস্তি জোর করে দ্যাটস দ্য থিং, এনফোর্স প্রেগনেন্সি করে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওরা তো নিষ্পাপ। এবং মাদার টেরেসা যেটা বলছিলেন, ওই স্লোগানটাই আমাদের দেওয়া উচিত, ওরা মানব সন্তান বলেছিলেন, হিউম্যান অফস্প্রিং, এই হিসাবে আমাদের দেখা উচিত। এবং আহ, বললাম তো, কানাডীয় যারা ইয়ে ছিল, হোলি ক্রস ফাদার্স এন্ড সিস্টার্স, অনেক কিছু করেছে, অনেক হেল্প করেছেন। নটরডেম কলেজের হোলি ক্রস ফাদাররা করেছেন। দেখা গেছে যে খ্রিস্টান কমিউনিটি অনেক সাহায্য করেছে এই ব্যাপারে। থ্যাংক ইউ। আমি এটাই দেখছিলাম যে জাস্টিস, কাইন্ডনেস, রহমত যেটাকে বলা হচ্ছে, যে টার্ন অ্যাওয়ে হ্যাঁ, ফ্রম হোয়াট আল্লাহ, আল্লাহ আসলে প্রত্যেকটা প্রাণকেই তো আসলে মূল্য দেওয়া উচিত, এটা জাস্টিস আমাদের করা হ্যাঁ। উচিত। ধন্যবাদ। আমরা ওদের কথা ভাবলাম, এবং ওরা যারা, যারা লাকি, আসলে ভাগ্য, কর্মা ইজ দেয়ার, ভাগ্য এটাকে আসলে তাই আপনি কি মনে তাই করেন না বলছে আসলে যে উই ভাগ্য? আর লাকি। হ্যাঁ, ভাগ্যই তো, আসলে ওরা লাকি। অবশ্যই, তারা নিজেরাও বলে উই আর ভেরি লাকি দ্যাট আই এম হিয়ার। ওই শ্যামা এই কথাই বলছিল, যে আমি যদি এখান থেকে অ্যাডপ্টেড না হতাম, আই ডোন্ট নো আমি আজকে কোথায় থাকতাম। ওদিকে দেখে বলছে দে আর মাই সিবলিংস। তারপরে ওদের হাক করবো, বলে দে আর মাই সিবলিংস। আমি বললাম যে কিভাবে, বলে দিস ইজ ওয়ার আই ওয়াজ বর্ন এন্ড দিস ইজ ফ্রম দিস ইজ ওয়ার আই ওয়েন্ট টু ক্যানাডা, হুইচ ইজ মাই হোম নাও। থ্যাংক ভেরি ইউ সো মাচ। ইমোশনাল। থ্যাংক ইউ, ভেরি ইমোশনাল। অবশ্যই। আপনি আমাদেরকে ভাবিয়ে দিচ্ছেন। আমি আর বেশি কথা বলবো না, সবাই চিন্তা করেন, ভাবুন। আমি চিন্তা করবো আজকে আপনার কথা বলার পর, আপনি আমাদেরকে সেই আর কি, আসলে ভাগ্য, জীবন একটা 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 পাজল, লাইফ ইজ এ পাজল। অনেক ধন্যবাদ মুস্তাফা ভাই, আবার কথা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। তা